পড়ে লিখতে হবে এবং তা নিজে নিজে এডিট করতে হবে। দাদা, এই প্রসেসটা একটু যদি মানে একটু ডিটেলসে যদি ক্লিয়ারলি বলতেন। এটা যখন অনুবাদের ক্লাস নিব তখন আমরা দেখব, ঠিক আছে? এখন আপাতত যেটা ক্লাস নিচ্ছি সেটা করেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো সমস্যা নেই। এখন দেখেন, এই বন্ধটা এমন একটা ফাউল টাইমে পড়ছে যে আপনার কি বলে, 2 দিন না 3 দিন হচ্ছে আপনার এই যে এই উইকেন্ডের গ্যাপ পড়ে গেছে। একটা একটা খুবই একটা বাজে সময় পড়ছে বন্ধটা। আর আমাদের যদি এমন হতো যে ধরেন এই বন্ধটা একটা আগায় দিতে তাহলে খুব ভালো হইতো। যাই হোক, পড়ছে কি আর করার, আমাদের কিছু করার নাই, ঠিক আছে? এখন দেখেন, এই উইকেন্ডে আমাদের একদম সব উল্টাপাল্টা করে দিছে এবার। এখন বিষয়টা হচ্ছে যে আজকে আপনাদেরকে ক্লাস নিয়ে আমরা হচ্ছে ঈদের বন্ধ দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এই ফাউল উইকেন্ডটা আমাদের সব উল্টাপাল্টা করে দিছে এবার। তো এই আজকে এখন সমস্যা হচ্ছে যে আমরা ভাবছিলাম যে আজকে আমরা আর্গুমেন্টের ক্লাস শুরু করে দিব। এখন আর্গুমেন্টের ক্লাস শুরু করে দেবো, আর সমস্যা হলো আর্গুমেন্টের ক্লাস শুরু করলে আসলে 3-4টা ক্লাস ডিসকাশন করতে হয়। সো আজকে ক্লাসটা শুরু করলেও যেহেতু শেষ করা হবে না, ঈদের পরে আবার শুরু করতে হবে। দেওয়ার পর আপনাদের কাজ হচ্ছে একটু মন দিয়ে ক্লাসটা মাথায় রাখেন, সো দ্যাট পরবর্তী ক্লাস শুরু করলে যেন আপনাদেরকে আমি খুঁজে পাই, ঠিক আছে? এটাই হচ্ছে এই কথা। দাদা, ঈদের কি বন্ধ থাকবে? এমনি ক্লাস বন্ধ থাকবে আমাদের? হ্যাঁ হ্যাঁ, ক্লাস বন্ধ রাখতে হবে। আমরা আজকে ক্লাস নিয়ে মোটামুটি 30-31 তারিখ পর্যন্ত গ্যাপ দিব আপনাদেরকে, ঠিক আছে? এই মধ্যে যারা নতুন ঢুকেছেন তারা দয়া করে এই মিন টাইমে পড়াশোনা করে ফেলবেন, ঠিক আছে? আর পড়াশোনা করবেন কিভাবে আমি একটু সেটাও বলে দিই ক্লাসে। সেটা হচ্ছে, যারা আজকে প্রথম ক্লাস করছেন, হ্যাঁ, তারা আমাদের ফিচার্ড পোস্টে যাবেন। গ্রুপের ফিচার্ড পোস্টে গেলেই you will see that there is a post on April 27, এপ্রিলের 27 তারিখে একটা পোস্ট আছে, ক্লাস লেকচার ফাইলস। ওখানে প্রথমে যে লিংক লেখা আছে ওইখানে গেলে সমস্ত ক্লাসের পিডিএফ এবং ডক ফাইল পাবেন। এরপরে যে ভিডিও ফাইলগুলো দেওয়া আছে, সেই ভিডিও ফাইলগুলোতে গেলে আপনি ক্লাসের ভিডিও সিরিয়ালি পেয়ে যাবেন। ওখান থেকে মন দিয়ে দেখে দেখে এগুলা ক্লিয়ার করবেন। আশা করি এই বিষয়টা নিয়ে আর তেমন কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এটাই হচ্ছে গিয়ে কথা। হুম। এখন আমরা আসেন আর্গুমেন্ট রাইটিং এর দিকে চলে যাই। প্রথমেই আমরা আর্গুমেন্ট রাইটিং নিয়ে লিখতে গেলে কয়েকটা কথা বলবো। এই কথাগুলা খুব মন দিয়ে শুনবো, ঠিক আছে? রেকর্ডিং তো অন দেখাচ্ছে নাকি? জি দাদা, দেখাচ্ছে। হ্যাঁ, রেকর্ডিং অন দেখাচ্ছে, আচ্ছা। তো আর্গুমেন্ট ইস্যু ডেভেলপমেন্ট, ঠিক আছে? আর্গুমেন্ট ইস্যু ডেভেলপমেন্ট বা আর্গুমেন্ট অ্যানালিটিক্যাল রাইটিং অ্যানালাইসিস, অনেকে অনেক নামই ডাকতে লাগবে। এটা কোনো ইস্যু না, ঠিক আছে? একটা নাম দিলাম। এবার প্রথমে আমি একটা জিনিস বলি। এই জিনিসটা খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। এই জিনিসটা আমাদের কোনোভাবেই, আই রিপিট, কোনোভাবেই এই ভুলটা করা যাবে না। কারণটা কি? আমি বেশ কয়েক জায়গা থেকে কমপ্লেনটা পেয়েছিলাম যে ভাই, আপনি কি প্রচুর আর্গুমেন্ট পড়াইছেন, পরীক্ষার হলে কিন্তু লিখতে পারিনি আপনার ফরম্যাট অ্যাপ্লাই করে। তা আমি একটু অবাক হলাম যে কিরে ভাই, ও কি বলতে চাচ্ছে এই কথাটা। তো আজকের ক্লাসটা বেসিক্যালি আর্গুমেন্টের একদম বেসিক ক্লাস। যেমন ওই যে প্রথম ক্লাস করে মনে হয়েছে না কি সহজ জিনিস পড়াচ্ছে, তারপর দেখছেন যে ও মাই গড, এ তো অনেক ভিতরে চলে গেছে। তো আজকের ক্লাসটা বেসিক ক্লাস, সো ঠান্ডা মাথায় পড়েন। মাথায় রাখবেন যেন পরবর্তী ক্লাসে গিয়ে ভুল না হয়, ঠিক আছে? তো আর্গুমেন্টের একটা বিষয় হচ্ছে যে একজন কয়েকজন আমাকে কমপ্লেন দিয়েছিল যে ভাইয়া, আপনি কি পড়াইছেন আর্গুমেন্ট, আমি তো আসলে পরীক্ষার হলে লিখতে পারি নাই। তো তখন আমরা ছেলে মেয়েদেরকে বলেছি যে ভাই, আপনার প্রশ্নটা কি ছিল আমাদেরকে একটু বলেন তো। কারণ প্রশ্নটা না শুনলে বোঝার উপায় নাই যে আসলে এটিকে আর্গুমেন্ট নাকি না। কারণ অনেক ছেলে মেয়েই অপিনিয়ন বেসড রাইটিং গুলাকে আর্গুমেন্ট রাইটিং এ ফেলে দিতে চায়। তো এখানে একটা ডিসক্লেমার হচ্ছে, আপনি যদি অপিনিয়ন বেসড রাইটিংকে আর্গুমেন্ট রাইটিং এ ফেলে দিতে চান, দেন ইউ উইল লিভ ইন ফুলস প্যারাডাইস। আপনার প্রশ্ন কিন্তু কোনোভাবেই মিলবে না। এই জন্য আপনি প্রথমে দেখে নেন যে অপিনিয়ন বেসড রাইটিংটা কিরকম হয়, ঠিক আছে? অপিনিয়ন বেসড রাইটিং, এটা আমরা একটু কোশ্চেনটা দেখি আগে কিরকম হয়, প্রশ্নটা শিখার পর চিন্তা করি। ধরেন আপনাকে বললো যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন
অফ এ নেশন। এডুকেশন হচ্ছে জাতির কি, একটা জাতির মেরুদণ্ড। এবার বলতেছে ডিসকাস দ্য ইস্যু, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি, তুমি কতটুকু জিনিসটা একমত পোষণ করতেছো। তো এই ধরনের রাইটিং অনেকেই চেষ্টা করে আর্গুমেন্ট রাইটিং হিসেবে লিখতে, কিন্তু এটা আসলে আর্গুমেন্ট রাইটিং না। দ্যাট ইজ দ্য প্রবলেম। ঠিক আছে, এগুলো হচ্ছে অপিনিয়ন ভিত্তিক রাইটিং। আই রিপিট, এগুলো হচ্ছে গিয়ে কি, অপিনিয়ন ভিত্তিক রাইটিং। এগুলোতে গিয়ে আপনি হয়তো বলবেন যে ভাই হ্যাঁ আই এগ্রি, আপনি বলতে পারেন যে হ্যাঁ আই এগ্রি বলতে পারেন। ঠিক আছে, আবার আপনি কি বলতে পারেন, নো আই ডিসএগ্রি, এটাও বলতে পারেন। নো, আবার আপনি এটা বলতে পারেন যে আই এগ্রি বাট পার্শিয়ালি। সো এখানে কিন্তু অনেক কি বলে যে আপনার ঝামেলা আছে। ঠিক আছে, সো এখানে আপনি হয় এগ্রি করবেন, অথবা ডিসএগ্রি করবেন, অথবা পার্শিয়ালি এগ্রি করবেন। কিন্তু হোয়াট এভার ইউ আর ডুইং, পুরো ব্যাপারটাই একটা অপিনিয়ন, যে ইউ আর জাস্ট সিম্পলি শোয়িং ইউর অপিনিয়ন। তো এই ধরনের প্রশ্নগুলো যখন আসবে, আমরা তখন এগুলোর একটা ফরম্যাট শিখব ফোকাসের জন্য। ঠিক আছে, কিন্তু এইটাকে দয়া করে কখনোই আর্গুমেন্ট রাইটিং হিসেবে প্রতিষ্ঠা করবেন না। যদি এই ধরনের প্রশ্নকে আপনি আর্গুমেন্ট রাইটিং হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেন, তাহলে কিন্তু এক্সাম হলে গিয়ে আপনি আমার স্টাইল ফলো করে লিখে মজা পাবেন না। তখন মনে হবে হুদাই এই লোকের হাইপে সবাই ভালো স্যার বলে। ঠিক আছে, হুদাই কোনো কাম এন্ড কাম কিছুই হয়নি, লস প্রজেক্ট, টাকা নষ্ট হয়েছে মনে হবে। সো এই ভুলটা কিন্তু কেউ আপনারা করবেন না। আমার কথাটা কি বুঝতে পারছেন, যে অপিনিয়ন বেসড রাইটিং এর প্রশ্নগুলোকে দয়া করে আর্গুমেন্টের ফরম্যাটে ফেলা যাবে না, না এন্ড না। কথাটা কি বুঝতে পারছেন? জি দাদা। আচ্ছা, এখন প্রশ্ন, নাও দ্য কোশ্চেন, যে শুন ভাই তাহলে আর্গুমেন্ট রাইটিং কোনটা, এইটা আমাদেরকে একটু বলেন। ঠিক আছে, আপনি তো বললেন যে ওইটা যেন আমরা না করি, কি বলে যে আর্গুমেন্ট হিসেবে ট্রিট না করি, সেইটা আমরা বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। নাও দ্য কোশ্চেন হচ্ছে যে আর্গুমেন্ট রাইটিং তাহলে কোনটা হবে। আমি একটু স্ক্রিন শেয়ারিংটা অফ করতেছি। স্ক্রিন শেয়ারিংটা অফ করলাম, কেন অফ করলাম, একটু আপনাদের গ্রুপে যাব, আমার মূল বইয়ের পিডিএফ এর কপি লাগবে। ঠিক আছে, যারা আজকে প্রথম তাদেরকে আমি একটা ডিসক্লেমার দিই, আমি কখনোই পিডিএফ দেখে দেখে পড়াই না। যারা ক্লাস করতেছেন তারা জানবেন, আমি সব সময় সরাসরি টাইপ করে করে লিখে লিখে পড়াই। কিন্তু আর্গুমেন্টে গিয়ে কি হয়, কিছু জিনিস আমাদেরকে দেখাইতে হয়। ঠিক আছে, তো ওই জন্যই আমি একটু পিডিএফটা বের করতেছি। ঠিক আছে, সো আপনি যা হয়তো অনেকের কাছে সুনাম টুনাম শুনে আসছেন, সো আশাহত হইবেন না আশা করি। বা যারা ক্লাস করতেছেন, আপনারা কি ভর্তি হয়ে আশাহত হয়েছেন না খুশি ক্লাস করে, বলেন তো একটু আমাকে। হ্যালো, অনেক স্যাটিসফাইড ভাই। গুড, তাহলে আমি খুশি। স্যার, ঠিক আসসালামু আছে, আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া আজকে আমার হচ্ছে এটা ফার্স্ট ক্লাস। হুম, আর হচ্ছে মানে এই রাইটিং এর এই ক্লাসগুলো আমি আর কখনোই করিনি, মানে এগুলো হচ্ছে আপনার মাধ্যমে প্রথম করা হবে আমার। ওকে করেন, সমস্যা নেই, বেস্ট অফ আমি লাক। হচ্ছে মানে নিউ এই জন্যই বলা যে আমি আসলে আপনি অনেক ভালো পারেন এটা আমি জানি, সবাই বলেছে। এই এটা জন্যই আশা আপনার কাছে নিয়ে ইয়া আপনি করা যে আসছেন যাতে যে আমার এখানে এই নিয়মিত ভালো করে পড়াবে, তাই না? জি জি সো ভাইয়া। আমাদের ডিরেকশন গুলো জি মেনে ভাইয়া, জি চলবেন, ভাইয়া। মানে এই আশা করি ফোকাস আর আপনি, রাইটিং গুলো যাতে আমার একটু ইমপ্রুভ হয় বা আমি যাতে লিখতে পারি আর কি, দেখি কতটুকু করা যায়, ভালো হয়। যতটুকু সম্ভব আমরা চেষ্টা আচ্ছা করব। ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। হুম, একটু দাঁড়ান, একটু সময় নষ্ট করছি, রাগ করেন না। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন, সমস্যা নেই, বলেন। স্যার আপনার বিগত ক্লাসগুলো করে অনেক উপকার পেয়েছি, তো আমার ক্ষেত্রে যেটা এক্সাইটেড হয়েছে, মানে আমি যে ফোকাসগুলা পড়েছি, তো ওই ফোকাসগুলাকে আমি আপনার ক্লোজ দিয়ে সাজাতে গিয়ে দেখা যাচ্ছে স্যার আমার তথ্যগুলা মানে কমে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে লেখাগুলা লম্বা হয়ে যাচ্ছে। এখন কি করব স্যার? আপনি একটু কমায় ফেলবেন, অত বেশি দেখার দরকার নাই। ঠিক আছে,
থ্যাংক ইউ স্যার। তো আপনার মানে এইগুলা দিয়ে লেখার সময় আমার কাছে লাগছে স্যার খুব স্ট্যান্ডার্ড হচ্ছে। মানে আমি আগে ডেইলি স্টার পড়ে বুঝতে পারতাম না স্যার, কিন্তু এখন বুঝতে পারতেছি। থ্যাংক ইউ স্যার। একটু বইটা আমি বের করতে পারতেছি না কেন? একটু দাঁড়ান, আপনাদের সময় নষ্ট করতেছি, সরি। কি রে ভাই, একদিক দিয়ে অন করলে একদিক দিয়ে কাজ করতেছে না, কিছুই পাচ্ছি না তো। আচ্ছা, সমস্যা নেই, আমাদের না পেলেও প্রবলেম নেই, আমরা নিজেরা টাইপ করে করে না, একটা কথা ছিল। বলেন ভাই, কি কথা আছে? 6 তারিখে অফিসার জেনারেলের রিটেন আছে দাদা। হ্যাঁ, এখন ব্যাংক রিটেন যেটাই দিই সেটাই ফেল করি। হ্যাঁ। স্পেশাল কোনো পরামর্শ যদি থাকে, বয়সও প্রায় শেষের দিকে। স্পেশাল পরামর্শ কি দিব বলেন আসলে? জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স গুলোকে দেখে যান, আমি তো ক্লাস মোটামুটি সব আপলোড করে দিছি, ওইখান থেকে একটু প্র্যাকটিস করে যান, ঠিক আছে? এই মুহূর্তে 6 দিনের জন্য আসলে আর কি পরামর্শ দিব বলেন, তাই না? ফোকাস রাইটিংটা শুধু ভালো হয় না, বাকিগুলো মোটামুটি হয় দাদা। ফোকাস সেটিং যে আমার ক্লাসগুলো যেগুলো দেওয়া আছে, ক্লাসগুলো দেখে ফেলেন এই কয়দিনের মধ্যে, তাহলেই হবে। আশা করি কিছুটা হলে ইমপ্রুভ পাবেন আপনি। আচ্ছা। জি দাদা, ক্লাস আমি প্রথম থেকেই করতেছি ইনশাল্লাহ। হুম, 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 ওকে। আচ্ছা, যাই হোক, আমি এই ফাইলটা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? নো প্রবলেম, ফাইল না পেলেও ক্লাস করবো আমরা। তো আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, দেখেন। আমি যেটা ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম যে এটা হচ্ছে গিয়ে কি একটা অপিনিয়ন বেসড রাইটিং, সো এই রাইটিংটাকে কখনোই আপনি আর্গুমেন্ট রাইটিং হিসেবে নেবেন না। এখন প্রশ্ন হলো যে একটা আর্গুমেন্ট রাইটিং এর ক্ষেত্রে আপনার কোশ্চেনটা কিরকম হবে, এইটা আমাদেরকে বলেন, ঠিক আছে? যদি জিজ্ঞেস করেন একটা আর্গুমেন্টের প্রশ্ন কিরকম হতে পারে, দেখেন। ধরেন আপনাকে বলল যে গভর্নমেন্ট হ্যাজ আন্ডারটেকেন মেনি মেনি মেগা প্রজেক্টস, ঠিক আছে, টু ডেভেলপ ডেভেলপ দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য কান্ট্রি। Government has undertaken many mega projects to develop the infrastructure of the country, infrastructure of the country. So it is expected that the quality of life, ঠিক আছে, will improve in coming days বা coming years, এটাই আপনি বলেন। এটা দিয়ে তারপর কি বললো? আপনাকে বললো ডিসকাস দ্য ইস্যু, ঠিক আছে? to what to what extent do you agree? To what extent do you agree? তারপরে বললো যে while, sorry, uh, present present your ideas, ঠিক আছে, present your ideas with with practical examples and evidence। এই যে একই প্রশ্ন, ওইখানেও বলছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি, এখানেও বলছে টু হোয়াট এক্সটেন্ট এগ্রি, ঠিক আছে? কিন্তু আপনি যদি কোশ্চেনের দিকে তাকান, আপনি দেখবেন যে এই কোশ্চেনটা কিন্তু ভিন্ন। উপরের কোশ্চেনটায় কি বলেছে? এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। সিম্পল একটা স্টেটমেন্টকে দিয়ে বলা হয়েছে যে তুমি কি এটা একমত কিনা আমাদেরকে বলো, একমত হইলে বলো, দ্বিমত করলেও বলো, আবার কিছুটা একমত কিছুটা দ্বিমত হলেও বলো। কিন্তু এই প্রশ্নের দিকে তাকান, এই প্রশ্নে কি করছে? প্রথমে একটা সিচুয়েশন তুলে ধরা হয়েছে, আই রিপিট, প্রথমে একটা সিচুয়েশন তুলে ধরা হয়েছে যে ভাই গভর্নমেন্ট গুলা প্রজেক্ট নিচ্ছে, এর জন্য নিছে দেশের অর্থ ভালো করার, এই দেশের অবকাঠামো ভালো করার জন্য। এই সিচুয়েশন থেকে তারপরে কি করা হয়েছে? একটা কনক্লুশনে পৌঁছানো হয়েছে। এই যে এটা পৌঁছানো হয়েছে কিসের মধ্যে বুঝতে পারলাম? যে সো বলছে, সো
কারণ সো মানে কি, এটা একটা সিদ্ধান্তের কথা বলবে। সো বলতে পারে, তারপর ধরেন দেয়ার ফর বলতে পারে, ঠিক না? এরকম অনেক কিছুই বলতে পারে। সো বলতে পারে, দেয়ার ফর বলতে পারে। যখন এরকম দেখবেন যে একটা সিচুয়েশন দিয়ে তারপর কনক্লুশন দেওয়া হয়েছে, তখন আপনি এই কোশ্চেনটাকে বলবেন যে আমাকে এখানে আর্গুমেন্ট ইস্যু ডেভেলপমেন্ট করতে হবে, ঠিক আছে? সো দুইটা কোশ্চেনের মধ্যে একটা পার্থক্য আছে। একটাতে জাস্ট একটা সিঙ্গেল স্টেটমেন্ট দিয়ে তুমি এগ্রি করো না ডিসএগ্রি করো বলতে বলছে, আর একটাতে একটা সিচুয়েশন দেওয়া হয়েছে, সেখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তের কতটুকু এগ্রি করতেছেন সেটা বলতে বলা হয়েছে। সো সেকেন্ডটা হচ্ছে গিয়ে কি আর্গুমেন্ট ইস্যু ডেভেলপমেন্ট বা অ্যানালিটিক্যাল রাইটিং, আর প্রথমটা হচ্ছে অপিনিয়ন বেসড রাইটিং। আমার এই কথাটুকু পার্থক্যটা বুঝতে পারছেন সবাই? হ্যালো, বুঝতে জি পারছি। দাদা। তাহলে আজকে হ্যাঁ, থেকে বুঝতে অপিনিয়নটা পারছি। কিরকম হয় এবং আর্গুমেন্ট ইস্যুটা কিরকম হয়, এই জিনিসটা নিয়ে আমাদের আর কোনো গোজামেল লাগবে না। আমরা 100% ক্লিয়ার আছি। এখন একটা সাকসেসফুল আর্গুমেন্টের স্ট্রাকচারটা আপনাকে বুঝতে হবে। আমি আগে স্ট্রাকচারটা লিখে দিই। সেটা কি? গিভেন ফ্যাক্ট প্লাস একটা হিডেন অ্যাজাম্পশন থাকবে, এই দুইটা মিলে একটা কনক্লুশনে পৌঁছানো হবে, ঠিক আছে? এই যে গিভেন ফ্যাক্ট, একটা হিডেন অ্যাজাম্পশন থেকে আপনি কনক্লুশনে পৌঁছাইলেন, এই পুরো ব্যাপারটাকে আমরা বলি একটা আর্গুমেন্ট, ঠিক আছে? গিভেন ফ্যাক্ট থাকবে, একটা লুকায়িত অ্যাজাম্পশন থাকবে, তারপর সেখান থেকে আমরা একটা কনক্লুশনে পৌঁছাবো। এটাই হচ্ছে গিয়ে আর্গুমেন্ট। তো হিডেন অ্যাজাম্পশন তো যেহেতু আমি বলেই দিয়েছি হিডেন, তার মানে এটা তো আর খাতার সরি পরীক্ষার হলে সরাসরি লেখা থাকবে না, এটা হিডেনই থাকবে। তার মানে ভিজিবল ভাবে আমাদের থাকবে কি, আমাদের কাছে থাকবে হচ্ছে গিভেন ফ্যাক্ট এবং কনক্লুশন। যেমন আমি যদি এই এই যে প্রশ্নটা আমাকে দেওয়া হয়েছে এই প্রশ্নটার দিকে তাকাই, আমাকে যদি বলা হয় এখানে গিভেন ফ্যাক্ট কোনটা, বলেন তো বুদ্ধি করে একটু। তবে প্রথম অংশটুকু। প্রথম অংশটুকু, যে গভর্নমেন্ট অনেকগুলা প্রজেক্ট হাতে নিছে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আমার জন্য একটা গিভেন ফ্যাক্ট। এই যে আমি এটাকে পেস্ট কালার করে দিলাম। আমি যদি বলি এখানে হিডেন অ্যাজাম্পশন কোনটা, হিডেন আসছি, অ্যাজাম্পশন ক্লাস তো ভাই চলতেছে। হিডেন আছেই, সো এখানে এটা দেওয়া থাকবে না। আর এইখানে তাহলে কনক্লুশন কোনটা এবার বলেন সবাই। লাস্ট। ফলাফলটা তো লাস্টের এটা এক্সপেক্টেডটা। কনক্লুশন। তাহলে এই পুরোটা মিলেই একটা হচ্ছে গিয়ে কি আর্গুমেন্ট। তো যে কোনো আর্গুমেন্ট রাইটিং এর এই দুইটা জিনিস প্রেজেন্ট থাকবে। একটা হচ্ছে গিভেন ফ্যাক্ট, যেটাকে প্রথমে আমি একটা সিচুয়েশন বলার চেষ্টা করছিলাম, আপনারা দেখছেন। তারপর একটা কনক্লুশন থাকবে। এটা হলো আর্গুমেন্ট রাইটিং এর মূল প্যারামিটার। একটা সিচুয়েশন দেওয়া হবে বা গিভেন ফ্যাক্ট দেওয়া হবে, সাথে একটা কনক্লুশন দেওয়া হবে। একটু লাগে থাকেন, হ্যাঁ দাদা আদাব, দাদা বলেন দাদা। ওই মানে শিপমেন্ট হয়ে গেছে, তাই তো? আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নেই, ওকে দাদা, ওকে ওকে। আর ওয়াচগুলো ছবি আমাকে দিন যেগুলো পাচ্ছেন, ঠিক আছে? ওকে, হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু ক্লাসে আছি, পরে কথা হবে, হ্যাঁ, ওকে। সরি, ইটস ওকে, নো প্রবলেম, নো প্রবলেম, এটা হচ্ছে সমস্যা নেই। ওকে। আমি হচ্ছে একটু ঘড়ি পাগল মানুষ, তো ওই হল্যান্ড থেকে হচ্ছে একটা আমার একটা ঘড়ির বেল্ট অর্ডার করছি, তো ওইটা হচ্ছে হল্যান্ড থেকে গেছে আমেরিকাতে, আমেরিকা থেকে বাংলাদেশে ঢুকতেছে। তো কালকে নাকি ওই ইয়ে থেকে ক্লিয়ারেন্স দিবে। আমার আবার কিছু পাগলামি আছে নিজস্ব, হ্যাঁ, whatever। আপনার ইয়েতে দেখলাম অনেকগুলা সুন্দর দামি দামি ঘড়ি। হ্যাঁ, আমার ঘড়ির প্রতি একটা কি বলে নেশা কাজ করে সবসময়। কলমের কথাও বলছিলেন মনে হয়। কলমও আছে, খুব ভালো ভালো, আমার হচ্ছে স্বর্ণের কলমও আছে আমার কাছে। আল্লাহ, একদিন কলমে পিক গুলা দিয়েন স্যার। আচ্ছা, স্যার কলমের। কনক্লুশনটা বুঝি নাই। আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, আজকে কি আর্গুমেন্টের ফার্স্ট ক্লাস? হ্যাঁ, এটাই ফার্স্ট ক্লাস। আচ্ছা। যেমন এখানে একটা সিচুয়েশন দেওয়া হয়েছে যে সরকার অনেক পদক্ষেপ নিয়েছে দেশের অবকাঠামো ভালো করার জন্য। এটা শুনে আপনি কি বললেন? অতএব, অর্থাৎ, সো, তাই এটা প্রত্যাশা করা যায় যে বাংলাদেশের মানুষের সামনের বছরগুলোতে লাইফের কোয়ালিটি ভালো হবে। সো এটা হচ্ছে গিয়ে কনক্লুশন, ঠিক আছে? যে কোনো আর্গুমেন্ট যদি আপনি এটাকে আর্গুমেন্ট ফরম্যাটে ফেলতে যান, আপনাকে সবার আগে এই জিনিসটা বুঝতে হবে।
যে একটা গিভেন ফ্যাক্ট একটা কনক্লুশন, এটা না ধরতে পারলে আর্গুমেন্ট রাইটিং কখনোই করা যাবে না। এই জিনিসটা ঠান্ডা মাথায় মাথায় রাখতে হবে সবসময়। এখন আপনি ধরে ফেলছেন যেটা একটা আর্গুমেন্ট রাইটিং, এখন আপনি জানেন যে একটা হিডেন অ্যাজাম্পশন আছে। এই হিডেন অ্যাজাম্পশনটাই হচ্ছে সবসময় আপনাকে বের করতে হবে। কেন বের করতে হবে সেটা আমি একটু বলি আপনাকে। এটা বের করতে হবে কেন, এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার করি চলেন। ধরেন আমি আপনাকে বললাম, আমি আপনাকে কি বললাম, আমি আপনাকে বললাম যে দোস্ত, আকাশটা না খুব মেঘলা হয়ে আছে, ঠিক আছে? হ্যাঁ, আমরা কি লিখতে পারি যে আপনি মনে করেন আমাকে বলতেন যে সুমন, দা কি বলে যে স্কাই ইজ ক্লাউড, আকাশটা কি হয়েছে, মেঘাচ্ছন্ন হয়ে আছে। তো আপনি বললেন যদি স্কাই ইজ ক্লাউডি, আকাশটা কি আছে, মেঘাচ্ছন্ন হয়ে আছে। তো এটা দেখে আপনি বললেন যে সো ইট উইল রেইন সুন। আপনি বললেন কি দ্য স্কাই ইজ ক্লাউডি, ইট উইল রেইন সুন। এখন দেখেন এখানে যদি বলি যে গিভেন ফ্যাক্ট কোনটা, আপনি বলবেন দ্য স্কাই ইজ ক্লাউডি। কনক্লুশন কোনটা, ইট উইল রেইন সুন। ঠিক আছে? আর একজন বলল আকাশটা খুব মেঘলা, দ্য স্কাই ইজ ক্লাউডি। ও বলল সো কি হতে পারে, যে টেম্পারেচার উইল রাইজ টু নাইট। দেখবেন আকাশ মেঘলা হয়ে থাকে, রাত্রেবেলা কিন্তু টেম্পারেচার বেড়ে যায়। ঠিক আছে? আর একজন বলল, দ্য স্কাই ইজ ক্লাউডি। সে বলল যে টু নাইট উই উইল সি এ কি বলে থান্ডার স্টোন। ঠিক আছে, আমরা বজ্রপাত সহ বৃষ্টি দেখবো, হতে পারে। খেয়াল করে দেখেন, তিনজন ব্যক্তি একই আকাশ দেখতেছে। ঠিক আছে? আম, একই আকাশ দেখে তিনজন ব্যক্তি তিন রকম কনক্লুশনে পৌঁছাইছে। ঠিক আছে? তো এটা কেন হচ্ছে, এটাই হলো গিয়ে আমাদের মূল প্রশ্ন। তিনজন ব্যক্তি একই গিভেন ফ্যাক্ট থেকে তিনটা ভিন্ন ভিন্ন কনক্লুশনে কেন পৌঁছাইলো, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। কারণটা হচ্ছে কি কি জানেন? কারণটা হচ্ছে হিডেন অ্যাজাম্পশনটা সবার ভিন্ন। হিডেন অ্যাজাম্পশনটা হচ্ছে রান্না করার মশলার মতো। আপনি যদি মুরগি কেটে একটু বাদাম বেটে একটু ঘি দিয়ে দেন তাহলে হয়ে যাবে চিকেন কোরমা। আর আপনি যদি ওই একই মুরগি কেটে যদি একটু হলুদ মরিচ একটু ঝাল টাল দিয়ে দেন তাহলে হয়ে যাবে ঝাল ফ্রাই। আবার যদি একই মুরগি কেটে আপনি একটু মশলা মেখে আগুনে পুড়ায় নেন তাহলে হয়ে যাবে তান্দুরি চিকেন। সো গিভেন ফ্যাক্ট উইল বি দ্য সেম, কিন্তু মুরগিটা সেম হলেও এক একজন ব্যক্তির মশলার আইটেম এক এক রকম, স্পাইসিসগুলো ডিফারেন্ট, দেয়ার ফোর তাদের ফাইনাল আউটপুটগুলোও ডিফারেন্ট। কোনোটা কোরমা হচ্ছে, কোনোটা ঝাল ফ্রাই হচ্ছে, কোনোটা তান্দুরি চিকেন হচ্ছে। এই জন্য একইভাবে একই সিচুয়েশন থেকে যে স্কাই ইজ ক্লাউডি, তিনজন ব্যক্তি তিন রকম ভাবে এটাকে মশলা দিয়ে অর্থাৎ অ্যাজাম্পশন দিয়ে বাইন্ডিং করছে, যে কারণে তিনজন ব্যক্তি তিন রকম কনক্লুশনে পৌঁছাইছে। কথাটা কি বুঝতে পারলাম না বুঝতে পারিনি, বলেন তো একটু আমাকে। জি স্যার, জি দাদা। বুঝতে পারছি দাদা। Good. এখন আমরা বুঝতে পারলাম যে আমরা এই যে বলি না যে সমাজ ব্যবস্থায় একই সিচুয়েশনকে মানুষ ভিন্ন ভিন্নভাবে জাজ করে কেন, এইটার প্রাইমারি রিজন হচ্ছে এটাই। সিচুয়েশনটা এক সবার জন্য, কিন্তু এটাকে যে বাইন্ডিং করা হবে, প্রসেসিং করা হবে যেই অ্যাজাম্পশন দিয়ে বা মশলা দিয়ে স্পাইসিস দিয়ে, সেই স্পাইসিসগুলো কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে। এই জন্য তিনজন মানুষ তিন রকম ভাবে একটা সিচুয়েশনে রিয়্যাক্ট করতে পারে, এটাই হলো প্রবলেম, আর কিছুই না। তো আপনি বুঝে গেলেন যে আমাদের সবার মধ্যেই ভিন্ন ভিন্ন রকম অ্যাজাম্পশন কাজ করে। তাহলে এখন আমি যদি বলি স্কাইটা ক্লাউডি, ইট উইল রেইন সুন, তাহলে এখানে অ্যাজাম্পশনটা কি, এটা আমাদের এখন জানতে হবে যে অ্যাজাম্পশনটা এখানে কি। আপনি যদি একটা মেঘাচ্ছন্ন আকাশ দেখে এটা ধরে নেন, অ্যাজিউম করে নেন যে ইট জেনারেলি রেইনস হোয়েন দ্য স্কাই ইজ ক্লাউডি। ঠিক আছে?
এটা সাধারণত কি হয়, বৃষ্টি হয় যখন কি হয়, এই হয় কি বলে যে আপনার আকাশটা মেঘাচ্ছন্ন হয়। এখানে হোয়েন এভার দিতে হবে। আপনি যদি স্কাই ইজ ক্লাউডি দেখার পর এটা অ্যাজাম্পশন করে নেন তাহলে বলবেন যে ইট উইল রেইন সুন। আবার যদি দ্বিতীয় ব্যক্তির যে অ্যাজাম্পশন সেটা কি হবে, এখানে হবে যে আপনি কি বলবেন তাহলে, ইউজুয়ালি ইউজুয়ালি টেম্পারেচার রাইজেস, টেম্পারেচার কি হয়, রাইজেস হোয়েন এভার কি দ্য স্কাই ইজ ক্লাউডি। আপনি এটা চিন্তা করলেন, যদি আপনি এটা চিন্তা করে নেন তাহলেই বলবেন যে দ্য টেম্পারেচার উইল রাইজ টু নাইট, ঠিক আছে। তারপরে থান্ডার স্টর্মের ক্ষেত্রেও একই কথাই এখানে প্রযোজ্য হবে, ঠিক আছে। ওকে, সো তাহলে এই 3 নাম্বারটা বাদ দিয়ে দিলাম, আমরা দুইটা অ্যাজাম্পশন নিয়ে কাজ করি। তো যখন আপনার একই সিচুয়েশনের সাথে ভিন্ন ভিন্ন অ্যাজাম্পশন কাজ করতেছে তখন আমাদের কনক্লুশনটা ভিন্ন ভিন্ন হয়ে গেছে। আমরা কি ব্যাপারটা বুঝতে পারলাম নাকি বুঝতে পারলাম না? জি দাদা। বুঝতে পারলাম। এবার ধরেন আমি যদি আপনাকে মনে করেন বলি, আমি কি বললাম, আমি যদি বলি যে সুমন ইজ ওয়ারিং ওয়ারিং সুমন ইজ ওয়ারিং কি কি ওয়ার করতেছে বলেন তো? ওয়াচ। সুমন ইজ ওয়ারিং দ্য অ্যাপ্রন অফ এ ডাক্তার। সুমন একটা ডাক্তারের অ্যাপ্রন পড়তেছে, ভালো কথা, এটা আপনার একটা গিভেন ফ্যাক্ট। এখন আপনি এই জায়গাটাতে এসে একটা অ্যাজাম্পশন অ্যাড করলেন, ইউজুয়ালি ডাক্তার্স ওয়্যার অ্যাপ্রন, মনে করেন আপনি এটা অ্যাড করলেন। এবার বুদ্ধি করে বলেন তাহলে আপনার কনক্লুশন কি হবে? সুমন ইজ এ ডক্টর। আহ, সুমন, আপনি বললেন সুমন ইজ এ ডক্টর। তো আমি বলেছি, খেয়াল করে দেখেন, ডক্টররা সাধারণত অ্যাপ্রন পরে, কিন্তু আমি কি এটা বলেছি যে ডক্টর ছাড়া অন্য কেউ পরে না? এটা কিন্তু বলি নাই, অন্যরাও পড়তে পারে। তো যেহেতু আপনি ধরেছেন যে ইউজুয়ালি ডাক্তার অ্যাপ্রন পরে, তাহলে বলবেন যে সুমন ক্যান বি এ ডক্টর, সুমন একজন ডাক্তার হলেও হতে পারে, কিন্তু শিওর করে বলা যাচ্ছে না। কি বলছি বুঝতে পারছেন? জি দাদা। আচ্ছা, এবার দেখেন একই সিচুয়েশন, সুমন ইজ ওয়ারিং এ অ্যাপ্রন অফ এ ডক্টর। আমি বললাম আমার অ্যাজাম্পশনটা কি, আমার অ্যাজাম্পশনটা হচ্ছে এখন অনলি অনলি ডক্টরস ওয়্যার অ্যাপ্রন। তাইলে এবার আপনার কনক্লুশন কি? সুমন ইজ এ ডক্টর। এই যে ভুল করলেন, এই যে দেখছেন এই জায়গাতে গিয়ে সুমন মাস্ট বি এ ডক্টর। এই তো ব্রিলিয়েন্ট অ্যান্সার, সুমন মাস্ট বি এ ডক্টর, দ্যাট ইজ দ্য ব্রিলিয়েন্ট অ্যান্সার। ধরতে পারছেন বিষয়টা তাহলে? আমি যদি এখন একই সিচুয়েশনে বলি যে ইউজুয়ালি ডক্টরস ডু নট ওয়্যার অ্যাপ্রন, ঠিক আছে, হ্যাঁ সুমন ডাক্তার অ্যাপ্রন পরে আছে ঠিক আছে, কিন্তু ইউজুয়ালি ডক্টররা ওই অ্যাপ্রনটা পরে না। তাহলে আপনার কনক্লুশন কি হতে পারে? সুমন ক্যান্ট বি এ ডক্টর। সুমন ক্যান বি বলার দরকার নাই, ক্যান বি মানে হতেই পারে না। আপনি বললেন সুমন ক্যান বি এ ডক্টর, কারণ আমি তো বলেছি সাধারণত ডক্টর এটা পড়ে না, পড়তেও তো পারে, আমি কিভাবে বলবো, তাই না? হ্যাঁ, জি জি দাদা। হ্যালো, জি দাদা। জি দাদা, পারে। শোনা যাচ্ছে। তার মানে দেখেন ভিন্ন ভিন্ন অ্যাজাম্পশনের কারণে একই ফ্যাক্ট থেকে ভিন্ন ভিন্ন কনক্লুশনে পৌঁছাচ্ছেন। তাহলে এখান থেকেও আমি এই দুইটা জিনিসকে রেখে দিলাম। তার মানে কি, তার মানে এটাই দাঁড়াচ্ছে যে একই সিচুয়েশন থেকে আমরা যখন প্রসেসিং করে কোনো কনক্লুশনে পৌঁছাবো তখন আমাকে বুঝতে হবে যে এখানে অ্যাজাম্পশনটা কি রোল প্লে করতেছে। যদি অ্যাজাম্পশন ধরতে না পারি তাহলে আর্গুমেন্ট হবে না। কারণ কি, কারণ অ্যাজাম্পশন ধরতে পারলেই বুঝবেন যে গিভেন ফ্যাক্টকে কিভাবে কনক্লুশনে পৌঁছানো হয়েছে। সঠিক অ্যাজাম্পশন বের করতে পারতেই হবে আপনাকে। এবার আমরা যদি উপরের প্রশ্নটায় চলে যাই যে গভর্নমেন্ট অনেক টাকা পয়সা ব্যয় করতে যাচ্ছে, ঠিক আছে,
ওকে। গভর্নমেন্ট অনেক টাকা পয়সা ব্যয় করতে যাচ্ছে যেহেতু, তাহলে আমাদের কনক্লুশন বলা হয়েছে কি, আমাদের কনক্লুশনে বলা হয়েছে যে, তো আমাদের দেশের কি বলে যে সামনের দিনগুলোতে মানুষের জীবন ভালো, জীবনের মান কোয়ালিটি হবে, ঠিক আছে। এখন এখন আপনি বলেন, আপ কি রে, এটা আসতেছে না কেন আমার কাছে, কপি হয়ে বুঝলাম না, একটা মিনিট দাঁড়া। কোথায় গেল প্রশ্নটা? আজকে ক্লাসটা কিন্তু খুব চিন্তা করার মতো একটা বিষয়, তো একটু চিন্তা করবেন, দয়া করে ভুল করেন না, ঠিক আছে। এটা একটা অনুরোধ আপনাদের সবার কাছে। হ্যাঁ, এখন আপনারা বলেন, আপনারা তো জানেন যে এখানে পেস্ট কালারের প্রথম অংশটা হচ্ছে গিয়ে গিভেন ফ্যাক্ট, আর পরেরটা হচ্ছে গিয়ে কনক্লুশন। তাহলে এবার এইখানে বলেন, এইখানে আপনার অ্যাজাম্পশনটা কি বলেন তাহলে? গভর্নমেন্ট তার বাজেটের বড় একটা অংশ এডুকেশনে দিচ্ছে। ও মা, এটা আবার কি ধরনের কথা? আমি যদি বলি যে দাদা গভর্নমেন্ট, একটু দাদা দাঁড়ান, এখানে যে ইনফ্রাস্ট্রাকচারের পিছনে অনেক টাকা ব্যয় করতেছে, তা আপনি ইনফ্রাস্ট্রাকচার বললেন কি, আপনি ইনফ্রাস্ট্রাকচার অ্যাজাম্পশন করলেন কি যে বাজেটের বড় একটা অংশ এখানে যাচ্ছে, তাহলে কনক্লুশনে কি বলবেন? শুনে বলবেন যে ইনফ্রাস্ট্রাকচারের পিছনে গভর্নমেন্টের বাজেটের একটা বড় অংশ ব্যয় হয়ে যাবে, কনক্লুশন হবে ওইটা। সো কনক্লুশনটা হবে অন্য কিছু। আপনি এবার চিন্তা করে বলেন এখানে অ্যাজাম্পশন কি হতে পারে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করলে সেটা মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করতে পারে। এটা মোটামুটি একটা ভালো অ্যাজাম্পশন, যে আমি যদি ধরে নেই যে গভর্নমেন্ট অনেক টাকা ব্যয় করতেছে, গিভেন ফ্যাক্ট, ইনফ্রাস্ট্রাকচারে। এখন আমি যদি ধরে নেই যে ইনফ্রাস্ট্রাকচারে ব্যয় করলে যে প্রভাবটা হবে আমাদের সমাজ ব্যবস্থায়, সেটা আমাদের জীবনযাত্রার মানকে উন্নয়ন করতে পারবে, যদি আমি এটা ধরে নিই, তাহলে বলবো যে হ্যাঁ, এটা প্রত্যাশিত যে মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। কথা কি ঠিক আছে না ভুল আছে? জি দাদা, এখন ঠিক শুনেন, আছে। আপনার এই অ্যাজাম্পশন বলা চলে 99.99% রাইট, কিন্তু এখানে আরো কয়েকটা ঝামেলা আছে। গভর্নমেন্ট অনেক টাকা ব্যয় করতেছে ইনফ্রাস্ট্রাকচারের পিছনে, তো কোয়ালিটি অফ লাইফ তো শুধু ইনফ্রাস্ট্রাকচারের উপর নির্ভর করে না, অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। তাহলে এটার পাশাপাশি এটাও ধরে নিতে হবে আপনাকে যে ইনফ্রাস্ট্রাকচারের পিছনে ব্যয় করতে গিয়ে কোয়ালিটি অফ লাইফ নিশ্চিত করার জন্য অন্য অন্য যে খাতগুলো আছে, সেই খাতে আবার অতটা ব্যয় কমে যাচ্ছে না যে যা আবার লাইফ কোয়ালিটিকে ডিগ্রেড করতে পারে। ডিড ইউ গেট মাই পয়েন্ট? হ্যাঁ দাদা। সো দ্য থিং ইজ, মানে সিচুয়েশনটা কিন্তু খুবই কমপ্লেক্স। তার মানে এখানে দারুণ আমার পরিষ্কার ফার্স্ট বুঝেছি। কিছু বলতে চাইছেন কেউ? আচ্ছা, না কেউ দাদা, বলেন। তার মানে কি দাঁড়ালো, আমার এখানে বেশ কয়েকটা অ্যাজাম্পশন কাজ করতে হবে। অ্যাজাম্পশন নম্বর ওয়ানটা কি? ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, ক্যান রেজাল্ট ইন সৃষ্টি করতে পারে, ক্যান রেজাল্ট ইন দ্য ইমপ্রুভমেন্ট অফ লাইফস্টাইল বা অফ দ্য কোয়ালিটি অফ লাইফ, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে একটা কোয়ালিটি অফ লাইফ, একটা অ্যাজাম্পশন নম্বর ওয়ান। আর অ্যাজাম্পশন নম্বর টু কি? টু হচ্ছে ইনভেস্টিং হায়ার অ্যামাউন্ট ইন infrastructure does not necessarily limit government's expenditure on other contributing factors that can affect our lifestyle. এই তো, যদি আমি এই দুইটা জিনিস ধরে নিতে পারি, তাহলেই বলতে পারবো যে হ্যাঁ, এটা আশা করা যায় সামনের দিনগুলোতে আমাদের জীবনযাত্রা ভালো হচ্ছে। কারণ কি, জীবনযাত্রার মান এখন যা, এটা মেনটেন করার জন্য যা যা দরকার ওইখানে আমার কমতি হচ্ছে না, বরঞ্চ ইনফ্রাস্ট্রাকচারটাও ডেভেলপ হচ্ছে। তার মানে আশা করতে পারি। আমার কথাটা কি বুঝতে পারলাম সবাই, না বুঝতে পারলাম না? পারছি দাদা, পারছি। সবাই একটু জোরে বলেন শুনি। বুঝতে পারছি দাদা। গুড। অন্যরা একটু বলেন, কি রে হুদাই তো গলা ফাটায় কথা বলতে পারেন, এখন বলতে পারেন না কেন? বুঝতে পারতেছি। বুঝতে পারছি দাদা। সো আমাদের কাছে এখন
দুইটা পাইভোটাল ফ্যাক্টর আছে। পাইভোটাল ফ্যাক্টর নম্বর 1 অ্যান্ড 2 আমরা ক্লিয়ারলি বুঝলাম। দেখেন আমি কিন্তু অলরেডি 40 মিনিট কথা বলে ফেলছি শুধু এই একটা অ্যাজাম্পশন বোঝানোর জন্য। সো এটা কিন্তু একটা হিউজ ডিসকাশন। এই অ্যাজাম্পশন যদি না বুঝতে পারেন আপনার সঠিক আর্গুমেন্ট হবে না। এটা ছাড়াও আপনি আর্গুমেন্ট ইস্যু লিখে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু জিম্যাট স্ট্যান্ডার্ডের বা জিআরই স্ট্যান্ডার্ডের আর্গুমেন্ট ডেভেলপ করতে গেলে আপনাকে অ্যাজাম্পশন জিনিস শিখতে হবে। তাহলে এটা বুঝতে পারছি। স্যার এখন ধরেন অ্যাজাম্পশন কি তাহলে আমরা যে কেউ হচ্ছে মানে গিভেন ফ্যাক্ট যেটা দেয়া থাকবে হুম, যেটা মনে হবে একটা লিখে দিব এরকম? যা বাবা এতক্ষণ ধরে তাহলে কিসের গীত গেলাম আমি। হ্যাঁ, আপনি কনক্লুশন। অ্যাজাম্পশন দেখবেন কিভাবে, যে গিভেন ফ্যাক্টের থেকে কনক্লুশন কিভাবে আসছে। কারণ গিভেন ফ্যাক্টের সাথে কনক্লুশনটা মিক্স করলেই তো অ্যাজাম্পশনটা আসে নাকি। হ্যাঁ মানে ওইটাই তো মানে পরীক্ষা হলে আমার যেটা না মনে আপনি হয় বললেন যে যেটা মনে হয় সেটা লিখে দেবো। হোয়াট ডু ইউ মিন বাই দিস, টেল মি। মানে কনক্লুশন আর এটা গিভেন ফ্যাক্ট থেকে দেখে যেমন এই এটা কেউ ধরনের বৃষ্টি কথাবার্তা কিন্তু ছাড়া। আমার ক্লাসে কখনোই বলবেন না, ঠিক আছে? আমি খুব অপছন্দ করি। আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড খুব মেপে মেপে বলি, খেয়াল করে দেখেন। এই যে আপনার জন্য এখন আমরা 5 মিনিট কথা বলবো, একটু শুনেন। আমি বললাম গিভেন ফ্যাক্ট প্লাস অ্যাজাম্পশন সমান সমান কনক্লুশন। কথা কি ঠিক আছে আমার? জি দাদা, কথা ঠিক আছে না আপু? কথা উত্তর ঠিক দিন আছে প্লিজ। দাদা। না জি আপুকে বলছি তাকে। কথা কি ঠিক আছে? হ্যালো। জি যে স্যার। আপু এটা বললেন সেটা হ্যাঁ স্যার। আমি যে লিখলাম ঠিক আছে আমার কথা? জি স্যার। তাহলে আমি যদি অ্যাজাম্পশনকে এই পাশে রাখি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, যে কনক্লুশন মাইনাস গিভেন ফ্যাক্ট। তো আপনাকে কিন্তু সঠিক উপায় বিয়োগ করতে হবে, এখানে মনে করে বসায় দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি কি বললাম বুঝতে পারছেন? আপনি এতটা ডিপলি নাও শিখতে পারেন সেটা আমার ইস্যু না, কিন্তু শিখলে বোঝার মতো করে বুঝতে হবে। সেটা মনের মতো বোঝানোর কোনো সুযোগ আমার নাই, ঠিক আছে? সবাই কি ধরতে পারছেন বিষয়টা এবার? জি দাদা। জি দাদা। আচ্ছা, এখন ধরেন এখন ধরেন এখন ধরেন এই যে গিভেন ফ্যাক্ট আপনার আছে, যে গভর্নমেন্ট এইখানে অনেক টাকা ব্যয় করতে যাচ্ছে, হ্যাঁ? এই গিভেন ফ্যাক্টের সাথে আমি ধরেন আপনাকে একটা অ্যাজাম্পশন দিলাম। কি অ্যাজাম্পশন দিলাম এই গিভেন ফ্যাক্ট থেকে ভালো করে বুঝছেন। অ্যাজাম্পশনটা হচ্ছে আমি ধরে নিচ্ছি যে গভর্নমেন্ট উইল কার্টেল ইটস বাজেট অন আদার অন আদার কি আদার আদার সেক্টরস। ফ্যাক্টর। এখন যদি আমি বলি যে গভর্নমেন্ট অনেকগুলা মেগা প্রজেক্ট হাতে নিতে যাচ্ছে, আমি ধরে নিচ্ছি এই জন্য গভর্নমেন্টের অন্যান্য সেক্টরের বাজেট কাটছাট করতে হবে। কার্টেল মানে কমানো, কাটছাট করা। তাহলে এবার কনক্লুশন কি হবে বুদ্ধি করে বলেন, বলেন। may not improve হ্যাঁ হ্যাঁ বা কি এই হবে? ধরনের may not improve the overall lifestyle. হ্যাঁ, এইটা কিন্তু ধরতে পারলাম যে আমি যদি এটা ধরে নেই যে এই সেক্টরে ইনভেস্ট করতে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু এটার কারণে আপনি অন্য সেক্টরেই করতেছেন, তাহলে কিন্তু কি করতে পারবেন না, বলতে পারবেন না যে লাইফ স্টাইল খুব বেশি ইমপ্রুভ হবে। হতে পারে যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করতে গিয়ে উনি এডুকেশন খাতে কমায় দিবে বা হেলথ খাতে কমায় দিবে, তার মানে কি লাইফ স্টাইল তো ডেভেলপ নাও হতে পারে নাকি? হ্যাঁ, তার মানে কিন্তু আপনাকে দেখতে হচ্ছে এখানে কিন্তু নিজের ইচ্ছা মতো বসায় দেওয়ার কোনো সুযোগ নাই। সো আপনাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে। তাহলে আমরা আমাদের এই আলোচনা থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে যে আমরা যখনই কোনো জিনিস দেখে বা কোনো সিচুয়েশন দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছাই, ওই সিদ্ধান্তের পিছনে একটা বড় রোল প্লে করে আমাদের মধ্যে বিদ্যমান কিছু অ্যাজাম্পশন। এখন প্রশ্ন হলো আমাদের সবার আপব্রিঙিংটা কিন্তু সেম না। অ্যাজ এ রেজাল্ট আমাদের সবার মস্তিষ্কটাও সেমভাবে কাজ করে না। এই কারণে কি হয়, আমাদের মস্তিষ্কটাও কোনো না কোনোভাবে একটা দিকে বায়াসনেস শো করে। যেই কারণে দেখা যায় একই সিচুয়েশন থেকে আমরা ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্নভাবে ইন্টারপ্রেট করি। কিন্তু এটা বুঝতে পারলাম যে একই সিচুয়েশন থাকবে, আমাদের অ্যাজাম্পশনের ভিন্নতার কারণে আমাদের কনক্লুশনের ভিন্নতা আসবে। এই কথাটায় আমাদের কারো কোনো আর কোনো কনফিউশন আছে? না দাদা। না দাদা। নাই। তাহলে
আমরা যদি বলি যে গিভেন ফ্যাক্ট বা সিচুয়েশন, ঠিক আছে, এইটার মধ্যে একটা লুকায়িত বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে কি অ্যাজামশন। দেন এখান থেকে আমরা যখন যাব তখন আমরা পৌঁছাবো হচ্ছে কনক্লুশনে। এই সিচুয়েশনটা আমাদের আর কারো বুঝতে সমস্যা নাই। আজকের পর থেকে আপনি যখনই কারো সিদ্ধান্তে দ্বিমত করতে যাবেন, তখন আপনাকে বুঝতে হবে কি যে আচ্ছা, ও এটা থেকে এই কনক্লুশনে পৌঁছাইছে, কারণটা কি? কারণটা হচ্ছে ও assumption. অ্যাজিউম করছে হচ্ছে এইটা। এম আই রাইট অর রং? টেল মি। জি দাদা। Right. আজকের পর থেকে এই জিনিসটা ভুল করা যাবে না। যখনই কারোর সাথে আপনি ডিবেট করতে বসছেন, ডিবেটের একটা সুন্দর দিক হচ্ছে এটা, যখনই কারোর সাথে ডিবেট করতে বসেন আপনি তো ডিবেট গিভেন ফ্যাক্ট নিয়ে করবেন না। আপনি বলবেন যে ভাই তুমি যে সিদ্ধান্ত নিছো, তোমার সিদ্ধান্তটা এই কারণে ভুল। তো এই ভুলটা বলার আগে আপনি কি করবেন, প্রথমে ভাববেন যে সে অ্যাজামশনটা করছে কি। কারণ গিভেন ফ্যাক্ট থেকে কনক্লুশনে পৌঁছাইতে গেলে তাকে অ্যাজামশনের পুলসিরাত পার হইতে হবে। তো তাই আগেই তার অ্যাজামশনটা বুঝতে হবে। তখন তাকে আপনি বলবেন যে দেখো ভাই, তুমি এই সিচুয়েশন থেকে তুমি অ্যাজামশন করছো এইটা, এই কারণে তোমার কনক্লুশন হয়ে গেছে এইটা। কিন্তু তুমি যদি এইটা অ্যাজামশন না কইরা ওইটা অ্যাজামশন করতা বা অন্য কিছু অ্যাজামশন করতা, তাহলে ভাই তোমার কনক্লুশনটা ভিন্ন কিছু হতে পারতো। এম আই রাইট অর রং? টেল মি। জি দাদা, ক্লিয়ার। Right, রাইট দাদা। রাইট তার মানে একটা আর্গুমেন্টের প্রথম যেই জায়গাটাকে অ্যাটাক করতে হবে কোনো ব্যক্তির আর্গুমেন্টকে দুর্বল করার জন্য, সেটা হচ্ছে অ্যাজামশনকে অ্যাটাক করতে হবে। সো আর্গুমেন্ট রাইটিং এ প্রথমেই আপনার পুরো প্রশ্নটা পড়ে বুঝতে হবে কোনটা গিভেন ফ্যাক্ট, কোনটা কনক্লুশন, এবং এর পাশাপাশি বুঝে ফেলতে হবে কোনটা অ্যাজামশন। এই কথাটা কারো ভুল হবে নাকি আর ভুল হবে না? হ্যাঁ দাদা, ভুল হবে না। দাদা বুঝতে পেরেছি। তাহলে আমরা কি বলবো? রিড দ্য কোশ্চেন, find the given fact, look at the conclusion, ঠিক আছে? নাও এইবার তোমার কাজ শুরু হইতেছে। নাও কি করতে হবে? ডিটারমাইন দ্য অ্যাজামশন। এই যে শেষ, আপনার মূল কাজ করা শেষ। 45 মিনিট কথা বলছি শুধু একটা লাইন লেখার জন্য আপনাদের সাথে, ঠিক আছে, আর কিছুই না। এইবার আপনি একটা আর্গুমেন্ট রাইটিং এর সবকিছু পেয়ে গেছেন। ইউ নো দ্য গিভেন ফ্যাক্ট, ইউ নো দ্য কনক্লুশন, ইউ নো দ্য অ্যাজাম্পশন। এখন আপনি জানেন যে গিভেন ফ্যাক্টের সাথে অ্যাজাম্পশনকে বেঁধেই কনক্লুশনে পৌঁছানো হয়েছে। সো কনক্লুশনকে আমার দুর্বল করার কিছু নাই। আমি যদি অ্যাজাম্পশনটাকেই প্রশ্নবিদ্ধ করতে পারি, তাহলে সঙ্গে সঙ্গেই কনক্লুশনটা অটোমেটিক্যালি দুর্বল হয়ে বুঝে যাবে। যাবে। এই জিনিসটা মাথায় রাখবো। মাথায় রেখে এবার আমরা একটা জিনিস জানার চেষ্টা করব। যে কোনো রাইটিং, আমি আপনাকে যত কিছু পড়াই, অপিনিয়ন বেসড রাইটিং পড়াই, তারপর হচ্ছে ফোকাস রাইটিং পড়াই, ডেসক্রিপটিভ রাইটিং পড়াই, আর্গুমেন্ট রাইটিং পড়াই, যে কোনো রাইটিং পড়াই, সমস্ত রাইটিং এর মনে রাখবেন তিনটা, আই রিপিট, সমস্ত রাইটিং এর তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে কনক্লুশন। এই জিনিসটা মাথায় রাখবেন। যে কোনো রাইটিং এর ফরম্যাট হচ্ছে এটাই, যে ইউ উইল হ্যাভ এন ইন্ট্রোডাকশন, ইউ উইল হ্যাভ এ বডি প্যারাগ্রাফ, অ্যান্ড ইউ উইল হ্যাভ এ কনক্লুশন। এখন আপনি যা লিখতে চান সেটা লিখেন, আই হ্যাভ নো প্রবলেম অ্যাট অল, ঠিক আছে, সবকিছু রাইট, কোনো সমস্যা নাই। এখন আর্গুমেন্ট রাইটিং এ গিয়েও আপনি তিনটা প্যারাই অ্যাপ্লাই করবেন, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। তো ইন্ট্রো আর বডি নিয়ে তো কিছু বলার নাই, ইন্ট্রোডাকশন মানে শুরু, কনক্লুশন মানে শেষ। মূলত এই বডি প্যারাগ্রাফে গিয়ে আপনাকে যেটা করতে হবে, কিছু কাজ করতে হবে। এই বডি প্যারাগ্রাফটাতে গিয়ে যেটা করবেন, এই বডি প্যারাগ্রাফে গিয়ে আপনার প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে ওই যে আপনি অ্যাজাম্পশনটা পেয়ে গেছেন, আপনি ওকে বলতে পারবেন যে তুমি এটা অ্যাজাম করছো দেখে তোমার কনক্লুশন এটা হয়েছে। তুমি অন্য একটা জিনিস অ্যাজাম্পশন করো, তোমার কনক্লুশন ভিন্ন কিছু হবে। So, এই যে অ্যাটাক দ্য অ্যাজাম্পশন, অ্যাটাক দ্য অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন অ্যাটাক করার পরে
আপনি বলবেন যে দেখো তুমি এটা অ্যাজাম্পশন না করে তুমি ওইটা অ্যাজাম্পশন করছো। এখন তুমি যেটাই অ্যাজাম্পশন করছো তাতে আমার কোনো সমস্যা নাই, তুমি তোমার অ্যাজাম্পশন যে সঠিক সেটা আমাকে প্রমাণ করে দেখাও, না প্রমাণ করলে তোমার কথা আমি মানতে পারবো না। এই কথা বলার পর তার অ্যাজাম্পশন যখন দুর্বল হয়ে যাবে, অ্যাটাক হয়ে যাবে, তখন আপনি কি করবেন? অ্যাটাক দ্য কনক্লুশন। আপনি এরপর বলবেন যে ভাই তুমি তো আসলে বইলা ফালাইছো এই কথাগুলা, অ্যাজাম্পশন ধইরা ফালাইছো, এই কারণে তুমি কনক্লুশনে পৌঁছাইছো, কিন্তু দেখো তোমার অ্যাজাম্পশনটা সত্যি না মিথ্যা যেহেতু যাচাই করা হয় নাই, তাহলে তোমার কনক্লুশনটাও ভাই দুর্বল। এই হলো কনক্লুশন দুর্বল। এইবার কি করবেন? এই পর্যায়ে এসে আপনি বলবেন যে ভাই ঠিক আছে, তোমার অ্যাজাম্পশন কনক্লুশন দুর্বল হইতে পারে, কিন্তু এটাও সত্যি হলেও হতে পারে। এই জায়গাতে এসে সাপোর্টিভ স্টেটমেন্ট দিবেন যে ঠিক আছে তোমারটাও সত্যি হলে হতে পারে। তারপর কি করবেন? লাস্টে গিয়ে ফাইনালি আপনি আপনার অবস্থানটা শো করবেন যে ঠিক আছে ভাই, আপনি এটা অ্যাজাম্পশন করছেন, কিন্তু আপনার অ্যাজাম্পশন আসলে সঠিক না মিথ্যা প্রমাণ করেন নাই, এই জন্য আপনার কনক্লুশনটাও দুর্বল। আবার এটাও ঠিক যে না, আপনার কথাও সত্যি হইলে হইতে পারে। তো ফাইনালি কথা হইতেছে এইটাই, যে আপনি যেটা অ্যাজাম্পশন করে নিছেন সেটা যে আসলে সত্যি বা মিথ্যা, এটা আমরা ডিফাইন করতে পারতেছি না। কেন পারতেছি না? আমাদের অনেক ইনফরমেশন লাগবে। ইনফরমেশন পেলে আমরা ফাইনালি বলতে পারবো যে আপনার আর্গুমেন্ট সঠিক বা ভুল। এই জায়গাতে হচ্ছে এস্টাবলিশ ইওর পজিশন, এস্টাবলিশ এ সরি নিউট্রাল পজিশন। ঠিক আছে, এই হলো গিয়ে বডিতে গিয়ে আপনার 4টা প্যারাগ্রাফ। তাহলে ইন্ট্রোতে হচ্ছে একটা, বডিতে হচ্ছে 4টা, কনক্লুশনে হচ্ছে একটা, আচ্ছা, মোট হলো 6টা প্যারাগ্রাফ। এই 6টা প্যারাগ্রাফ আপনার পুরো আর্গুমেন্ট রাইটিং এর ফরম্যাটকে ডিফাইন করে দিবে। ঠিক আছে, তো এই 6টা প্যারাগ্রাফের মধ্যে আবার কথা আছে। আপনি হয়তো ইন্ট্রোতে মনে করেন লিখবেন 3টা বা 4টা সেন্টেন্সেস লিখবেন, বেশি আপনি লিখার জায়গা নেই। ফোকাস রাইটিং এ যেমন অনেক কিছু লিখতে পারবেন, আর্গুমেন্ট রাইটিং বাই মার মার কাট কাট। ঠিক আছে, এখানে হ্যাঁ এত বেশি লেখার আমাদের কোনো সুযোগ নাই আমি মনে করি। বডিতে গিয়ে হয়তো আপনি অ্যাজাম্পশন অ্যাটাক করতে 3টা বা 4টা সেন্টেন্স, কনক্লুশনকে অ্যাটাক করতে হয়তো ধরেন আপনি কটা লিখবেন, 2টা বা 3টা সেন্টেন্স লিখবেন। সাপোর্টিভ স্টেটমেন্টে গিয়ে আপনি সর্বোচ্চ ভাই 1টা বা 2টা সেন্টেন্স লিখবেন, তো লেখাই যাবে না। ঠিক আছে, তবে এস্টাবলিশড ইওর পজিশনে গিয়ে আপনি হয়তো বা ধরেন কয়টা বাক্য লিখবেন, এই ধরেন 2টা বা 3টা সেন্টেন্স লিখবেন। ঠিক আছে, দাদা এফবিএস তো 1 পেজ করে দেয়। 1 পেজ করলে ওই 1 পেজের মধ্যে ছোট ছোট করে লিখে ফেলবেন, শেষ। কনক্লুশনে গিয়ে হয়তো আপনি 2টা বা 3টা সেন্টেন্স লিখবেন। তাহলে বলেন তো দেখি, পুরো আর্গুমেন্টে মিনিমাম থেকে ম্যাক্সিমাম কয়টা বাক্য হইতে পারে আপনার, বলেন দেখি। 15-16 মতো, 15টা হয়। মোর 15 বা অরলেস 14। 14-15টা বাক্য হইতে পারে। ঠিক আছে, তো এই 14-15টা বাক্যে আপনার পুরো আর্গুমেন্ট রাইটিং শেষ। কোনো কাহিনী নেই, কোনো ভুজুং বাজুং হিসাব নিকাশ নাই। ঠিক আছে, দাদা পুরো সাপোর্টিভ, সাপোর্টিভ আর নিউট্রাল। আর তাহলে আমরা কনক্লুশনে যাই, কি কি বিষয়ে লিখবো? ভাই আমি কনক্লুশন আলোচনা করতেছি, এখনো করছি? বলেন। না, করেন নাই, সো ওই টপিক বাদ। এখন কনক্লুশনে কি লিখবো আমি জানি না, ভুলে গেছি। কনক্লুশন কি আমি বুঝি না। সবসময় মনে রাখবেন, ব্রেইনকে ঠান্ডা রাখবেন। আপনি দেখেন আমি কত আস্তে আস্তে কথা বলি, তাই না? ব্রেন থাকতে হবে বরফের মতো কুল। কিন্তু আপনারা করেন কি, নানান জিনিস ভাবেন। আমি এখন পর্যন্ত কনক্লুশন পড়াই নাই, কনক্লুশন বাদ, যেইটুকু পড়াইছি ওইটুকু বুঝতে পারছেন। জি দাদা। অ্যাটাক দ্য কনক্লুশন, এটা বলতে কি বুঝিয়েছেন দ্বিতীয় লাইনে সেটা একটা বডির? কনক্লুশন কিভাবে বুঝাইছি, ধরেন আপনি আর্গুমেন্ট দেখে বুঝলেন কোনটা গিভেন ফ্যাক্ট, কোনটা কনক্লুশন, এবং এটার পিছনের অ্যাজাম্পশনটা কি। এটুকু তো বুঝতে পারছি নাকি? দাদা, জি দাদা। বুঝতে পারছি। এখন আপনি বললেন যে দেখো ভাই, তুমি অ্যাজাম্পশন করছো এই জিনিসটা, আচ্ছা মানলাম তুমি জিনিসটা অ্যাজাম্পশন করছো, কিন্তু এইটা অ্যাজাম্পশন না করে তুমি যদি অন্য কোনো কিছু অ্যাজাম্পশন করো, তাহলে কিন্তু ভাই তোমার কনক্লুশনটা ভিন্ন হইতো। তাহলে তোমার কি করা উচিত? তোমার অ্যাজাম্পশনটা যে সঠিক এইটার সাপেক্ষে কিছু প্রমাণ আনা উচিত। কি প্রমাণ? এই এই প্রমাণগুলো দরকার। তুমি যেহেতু প্রমাণ দেও নাই, সো তোমার অ্যাজাম্পশনটা ভাই দুর্বল। এটা আপনি বলবেন কোথায়? অ্যাটাক দ্য অ্যাজাম্পশন। এবার কনক্লুশনে গিয়ে বলবেন যে ভাই তুমি যেহেতু যথেষ্ট পরিমাণ এভিডেন্সের উপর ভিত্তি করে তোমার অ্যাজাম্পশনকে সাবস্টেনশিয়েটেড বা যথার্থ করে তুলতে পারো নাই, সেহেতু তোমার কনক্লুশনটাও প্রশ্নবিদ্ধ। সে যতক্ষণ না পর্যন্ত তোমার
অ্যাজাম্পশনকে তুমি ভ্যালিড করতে পারছো ততক্ষণ পর্যন্ত তোমার কনক্লুশনটাকেও আমরা গ্রহণ করতে পারছি না। এবার আপনি কি করবেন, যে হ্যাঁ ঠিক আছে, এটা এটা হচ্ছে কনক্লুশনে বলবেন। এবার আপনি কি করবেন সাপোর্টিভে গিয়ে, যে হ্যাঁ তুমি যা বলছো তার সাপেক্ষে প্রমাণ দিতে পারো নাই, এটাও ঠিক যে এই কারণেও এটা হতে পারে। সাপোর্টিভ, তোমার তোমার সাপোর্টও বললাম। এরপর নিউট্রাল পজিশন, যে অর্থাৎ পরিশেষে আমরা বলতে পারি লেখক যে অ্যাজাম্পশনটা করেছেন তার সাপেক্ষে পর্যাপ্ত যুক্তি উনি দেন নাই। যদি দিত তাহলে বলতে পারতাম তার তার কনক্লুশন ভ্যালিড। আবার ইনভ্যালিডও বলা যাচ্ছে না। দেয়ারফোর পর্যাপ্ত তথ্যের অভাবে এই জিনিসটা একসেপ্টেড বা নালিফাই কোনোটাই করা যাচ্ছে না। নিউট্রাল পজিশন। বুঝতে পারছেন বিষয়টা? জি দাদা। আচ্ছা, গেল। তার মানে আমরা বুঝলাম যে এই যে প্রায় অলমোস্ট 54 মিনিট কথা বললাম, এই কথার থিম হচ্ছে একটা, সেটা কি আর্গুমেন্ট রাইটিং এর পার্থক্যটা কি অপিনিয়ন রাইটিং এর সাথে। এবং আর্গুমেন্ট রাইটিং করতে গেলে প্রথমে গিভেন ফ্যাক্ট, তারপরে কনক্লুশন, মধ্যেখানে আমাদের অ্যাজাম্পশনটা বের করে নিতে হবে। বের করে নেওয়ার পরে আমরা হচ্ছে এই 6টা প্যারাগ্রাফে পুরো একটা আর্গুমেন্ট ডেভেলপ করতে পারবো। এই পুরো ব্যাপারটাকে আমরা বুঝতে পারছি নাকি বুঝতে পারি নাই? জি দাদা, ক্লিয়ার। জি জি স্যার দাদা। ক্লিয়ার। তাহলে আমরা আর স্যার আর্গুমেন্ট, অপিনিয়ন হচ্ছে অ্যাগ্রি ডিসএগ্রি যেটা ওইটা, তাই না? হ্যাঁ। আর আমার সাথে কথা বলার সময় খুব মেপে কথা বলবেন। ওই যে এক আপু বলছেন না যে একটা মনে করে বসাই দিব, এই ধরনের কথা কিন্তু বলাই যাবে না, এগুলো খুব সেন্সিটিভ বিষয় ভাই। এই যে আমরা সেন্ট্রাল ব্যাংকে কাজ করি না, মন করা কোনো তথ্য দেওয়ার কোনো জায়গাই নেই, ঠিক আছে? হোয়াট এভার হ্যাপেন্স। সো আমি ইভেন শুধু সেন্ট্রাল ব্যাংকে চাকরি করি বলে না, আমি ব্যক্তিগতভাবে আমার ফ্যামিলির সাথে অনেক আমার সাথে দ্বন্দ্ব হয়, যে মন করে কোনো কথা না, টু দি পয়েন্টে কথা বলতে হবে আপনাকে সবসময়, ঠিক আছে? এবার ধরেন আমরা সব বুঝা গেছি, ভালো হইছে। এবারে আমরা কি করব, এবার আমরা এই প্রশ্নটাই আবার নিব। প্রশ্নটা কোথায়, প্রশ্নটা কোথায়, প্রশ্ন গেল কই আমার, হাটতেরি না, প্রশ্ন এখানে আইসে কেমনে কোত্থেকে আবার, একটু দাঁড়ান ভাই। এবার ধরেন আমি এই প্রশ্নটা নিলাম, মনে করেন পরীক্ষার হলে আপনি বসছেন, পরীক্ষার হলে বসে আপনি একটা আর্গুমেন্ট রাইটিং লিখতে বসছেন। সো আপনি এইটুকু ক্লাসই করছেন, এইটুকু ক্লাস আপনি করছেন। এখন আপনার কাজ হচ্ছে এই প্রশ্নটার একটা ইন্ট্রোডাকশন লেখা। আপনি লিখবেন কত ওয়ার্ডে, এক ওয়ার্ড না সরি 3টা বাক্যে লিখবেন, ম্যাক্সিমাম 4টা বাক্য, বেশি লিখা যাবে না। এই আর্গুমেন্ট রাইটিংটার ইন্ট্রোডাকশনটা কিভাবে হতে পারে আমাকে বলেন। আপনারা লিখেন, দয়া করে আমার বই যারা পড়ছেন বা আমার ক্লাস আগে থেকে করছেন ওইটা কপি করে লেখার দরকার নাই, যারা পড়েন নাই তারাই লিখেন, তারপর আমরা দেখবো যে জিনিসটা কিভাবে ইমপ্রুভ করতে হয়। লিখেন, চ্যাট বক্সে লিখেন, 3টা বাক্য লিখবেন, 4টা বাক্য লিখার দরকার নাই, যান কমায় দিলাম। লিখেন আপনারা। হুম, দাদা এই হচ্ছে গিভেন ফ্যাক্টর বেসিস ইন্ট্রোডাকশন লিখবো 3 সেন্টেন্সে, তাই তো? এখানে যে গিভেন ফ্যাক্ট দেওয়া আছে, মনে করেন এটা একটা প্রশ্ন, এখন আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে গিভেন ফ্যাক্টটা ধরা, কনক্লুশনটা ধরা, আমি স্টেপগুলো দেখাই দিলাম না, এরপরে জি গিভেন জি। ফ্যাক্ট এবং কনক্লুশনের মধ্যে অ্যাজাম্পশনটা কি সেটা বের করা। আপনি এটা বুঝে গেছেন, আপনি আর্গুমেন্টের 6টা প্যারাগ্রাফ হয় এটাও জানেন। অল দ্যাট ইউ হ্যাভ টু ডু, জাস্ট সিম্পলি রাইট দ্য ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ ইন 3 সেন্টেন্স, লিখে ফেলেন। আচ্ছা ঠিক আছে। লিখে সুন্দর করে 3টা বাক্য লিখেন, হ্যাঁ বেশি লেখার দরকার নাই ভাই।
হ্যাঁ, লিখেন লিখেন, কেউ তো কিছু লিখতেছেন না। 3টা বাক্য লিখতে তখন করতে হবে। একজন কি লিখছেন, জিলাপির প্যাচে ভর্তি। জিলাপির প্যাচেই তো শান্তি, এটা বোঝেন না কেন আপনারা? এই জিলাপির প্যাচ আছে বলে তো মজা এত লেখাপড়া, আমরা ঘন্টার পর ঘন্টা ব্যয় করতে। নোবডি কি লিখছেন, উভয় পক্ষ সমর্থন করা কি যায়? ভাই আপনার আমি কইতে এখন প্রশ্ন করতে কই না আমারে যে উভয় পক্ষ সমর্থন করা যায় কি না, ঠিক আছে? ওটা আপনার ইচ্ছা, আপনি মন চাইলে করবেন, না করলে না করবেন। হ্যাঁ, আপনি আগে 3টা বাক্য লিখেন, ইন্ট্রোডাকশন লেখেন। কাজের কাজ না করে উল্টাপাল্টা কাজ করেন, বলি একটা করতে তো করেন আর একটা, কেন রে ভাই? এই অভ্যাস কেন আপনাদের সবার? যেটা করতে বলো সেটা করবেন, ঠিক আছে? তুমি ভাবতেছ, দ্রুত লিখেন দ্রুত লিখেন, এত সময় নিয়ে 3টা বাক্য লিখলে হবে? এই যে একজন লিখছেন, নীল সাগর লিখছেন, গুড। ইট হ্যাজ বিন গিভেন দ্যাট ব্লা 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 ব্লা। আমরা এটা কপি করে নিয়ে আসি, হ্যাঁ? এই যে আপনি লিখছেন, ইট হ্যাজ বিন গিভেন দ্যাট গভর্নমেন্ট হ্যাজ টেকেন এসেনশিয়াল ডিসিশন টু মেক ভেরিয়াস প্রজেক্ট, ঠিক আছে? ইট ক্যান বি, ইট ক্যান বি বেটার ফর আওয়ার কান্ট্রি, ফর আওয়ার কান্ট্রি। না, এরকম লিখছেন, গুড, ঠিক আছে। আর কেউ কিছু লিখবেন, লেখেন। এই যে একজন লিখছেন, কি লিখছেন, ইন রিসেন্ট ইয়ার্স গভর্নমেন্ট হ্যাজ টেকেন লঞ্চড সেভারেল অ্যাম্বিশাস মেগা প্রজেক্ট, ঠিক আছে? অনেকে অনেক কিছু লিখছেন, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এগুলো একটু কপি করে নিয়ে আসি, হ্যাঁ? দেখেন দেখেন, একজন বলেছেন পশুটি আমার জন্য জানা খুব প্রয়োজন। আপনি যেভাবে মন চাইবে সেভাবে লিখবেন, কোনো না নাই, কোনো হ্যাঁ নাই। মনে রাখবেন, রাইটিংয়ে কখনো কোনো অ্যান্সার রাইট হয় না বা রং হয় না। ব্যাপারটা হচ্ছে কতটুকু কোয়ালিটিফুল লিখতে পারলেন। আর আর্গুমেন্টে তো মনে করেন যে আপনার নিজের সম্পত্তি, আপনার যেভাবে মন চাবে সেভাবে লিখবেন, ঠিক আছে? আচ্ছা, আমি কয়েকজনেরটা নিলাম, হ্যাঁ? এখন খেয়াল করে দেখেন, কারো লেখাতে আপনারা যে লিখতেছেন, সুন্দর লিখতেছেন, ভালো লিখতেছেন, ঠিক আছে? তো এই যে অনেকে রূপপুর পাওয়ার প্ল্যান, মেট্রো রেলের প্রজেক্ট টজেক্ট অনেক কিছু নিয়ে আসছেন, কিন্তু বিলিভ মি, এখানে কোনো একটা রাইটিংই না আপনার আর্গুমেন্টের টোন আসতেছে না। আপনি দেখবেন কবিতার প্রোগ্রামে যে কবিতাগুলা আবৃত্তি করা হয়, সেগুলার বাক্যের ধরন একরকম, উপস্থাপন একরকম। কিংবা ধরেন আপনি যদি কোনো গানের অনুষ্ঠানে যান, সেখানকার লাইনগুলোর গাওয়ার ধরন এক এক রকম। আবার যখন ডিবেট করা হয়, আর্গুমেন্ট করা হয়, সেখানে আর্গুমেন্ট করার ক্ষেত্রেও বাক্যের ধরনটা হয় আরেক রকম। তো এই যে বিভিন্ন রকমের পার্থক্য, আর্গুমেন্ট রাইটিং এ গেলেও এটা কিন্তু রিফ্লেক্ট হতে হবে, নাহলে কিন্তু হবে না। আপনি যখন আর্গুমেন্ট করছেন, আপনার আর্গুমেন্ট রাইটিং এ এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে আর্গুমেন্টের বাক্যের ধরন একেবারেই ভিন্ন। কিরকম ভিন্ন? আমরা 3টা বাক্যে লিখবো। নম্বর 1, দ্য গিভেন আর্গুমেন্ট, হুম, আর্গুমেন্ট লিখতে পারেন বা গিভেন স্টেটমেন্ট বলতে পারেন। স্টেটমেন্ট ক্লেইমস দ্যাট ব্লা 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 ব্লা, এইটা হলো একটা বাক্য। সেকেন্ড বাক্য, স্টেটেড ইন দিস ওয়ে, এইভাবে উল্লেখ করার মাধ্যমে দ্য আর্গুমেন্ট ফেলস টু টেক মেনি pivotal factors into consideration, কমা দিয়ে, for which no evidence is provided. Step number 3, moreover, comma, the conclusion of the argument relies on several blanket assertions, ঠিক আছে? Moreover, the conclusion of the argument relies on several blanket assertions that
are not substantiated. Therefore, সুতরাং একটু ভুল টাইপ করছি, therefore the validity of the argument is, sorry, so না, therefore the validity না লিখি, এটা আবার মূল ইয়ের সাথে একটু হয়ে যাবে, the conclusion is fallacious and open for debate. এই তিনটা মানে তিনটা বা চারটা বাক্য যেটাই বলেন, এই চারটা বাক্যের মধ্যে আপনাকে হচ্ছে ইন্ট্রোটা শেষ করতে হবে, এর বেশি কিচ্ছু লেখা যাবে না। এখানে শুধুমাত্র কি করবেন, পুরোটাই মুখস্থ মারবেন, কোনো সমস্যা নাই, আর্গুমেন্ট রাইটিং মুখস্থই দেওয়া যায়। শুধুমাত্র ওই যে দা স্টেটমেন্ট ক্লেইমস দ্যাট, এই জায়গাটাতে গিয়ে আপনি যা বলা আছে ওইটাকে একটু রিরাইট করবেন, ঠিক আছে, রিরাইট করলেই হয়ে যাবে। তো আমি একটু করে দিই, রিরাইট করে দেখাই দিই প্যারাফ্রেজ করে। এই যে দেখেন, এই হলো গিয়ে আপনার পুরো বাক্যের অবস্থা। হুম, এই যে পুরো বাক্যের অবস্থা হবে এইরকম, দেখেন কত সুন্দর একটা আর্গুমেন্টেটিভ টাইপের সেন্টেন্স হবে। তো গিভেন আর্গুমেন্ট ক্লেইম দ্যাট, হ্যাঁ, কি ক্লেম করে, এই যে যা বলা আছে ওই জিনিসটাকে আপনি একটু ছোট্ট করে লিখে দিবেন নাউন ক্লজ হিসেবে। এটা নাউন ক্লজ না, ক্লেমস এর পরে দ্যাট দিয়ে দিলাম, এটা কি ক্লজ বলেন একটু আমাকে কেউ? নাউন ক্লোজ দাদা। নাউন ক্লজ ডেফিনেটলি। তাহলে এই নাউন ক্লজটা কিন্তু আমাদের আবার কি করা যাবে না, ভুল করা যাবে না। সো পড়ার সময় কিন্তু ধরতে হবে যে এটা কিন্তু নাউন ক্লজ, এটা কিন্তু উল্টাপাল্টা কিছু না। তাহলে আমরা কি বলতে পারি, আমরা আমরা পড়ে বুঝতে পারলাম কি যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কি করবে না, এই সামনের দিনগুলোতে আমাদের ভালো জীবনযাত্রা দিবে। আমি কি লিখবো, দ্য গিভেন আর্গুমেন্ট বাই স্টেটমেন্ট ক্লেইমস দ্যাট, ঠিক আছে, এডিশনাল এক্সপেন্ডিচার, ঠিক আছে, এডিশনাল এক্সপেন্ডিচার, আমরা কি লিখবো, আমরা কি লিখতে পারি বলেন, কি লিখতে পারি? In infrastructure. To develop the infrastructure of the country. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই, কি বলছেন বলেন। To develop the infrastructure of the country. হতে পারে, হ্যাঁ, যে এডিশনাল এক্সপেন্ডিচার আমরা কি লিখবো, যে না, এডিশনাল এক্সপেন্ডিচার না, আমরা একটু সুন্দর করে লিখি, ক্লেইমস দ্যাট গভর্নমেন্টস, ঠিক আছে, ডিসিশন টু 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 ফ্লারিশ লিখবো না, ওকে লিখলাম, সমস্যা নেই, টু এনশিওর ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যে গভর্নমেন্টের ডিসিশন টু এনশিওর ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এই গভর্নমেন্টের সিদ্ধান্ত অবকাঠামোগত উন্নতি নিশ্চিত করতে, এই যে বিষয়টা, ঠিক আছে, উইল 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 কি রেজাল্ট ইন হায়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং কখন ইন ফিউচার লিখলাম, ঠিক আছে, এই যে শেষ হয়ে গেল, আর কিছু না, ওই একই কথা একটু ঘুরে পেঁচায় লিখলাম, হুবহু লিখা যাবে না, ঠিক আছে, আর কিছুই না। এখন আমি কি করলাম, দেখেন চারটা বাক্যকে একত্র করে ফেললাম। এইবার দেখেন এইখানে এসে এই বাক্যটা কত, এই এই ইন্ট্রোটা কিরকম লাগছে, পুরো মার মার কাট কাট কথাবার্তা। দ্য গিভেন স্টেটমেন্ট ক্লেইমস, ঠিক আছে, দ্যাট গভর্নমেন্টস ডিসিশন to ensure infrastructural development will result in higher in এখানে দা লাগবে, এখানে এটা in the higher standard of living in future, ঠিক আছে। Stated in this way, the argument fails to take many pivotal factors into consideration for which no evidence is provided. Moreover, the conclusion of the argument relies on several blanket assertions that are not substantiated.
Therefore, the conclusion is fallacious and open for debate. দেখেন তো, একদম মনে হচ্ছে না যে বিতর্ক করতে বসছি একটা, বলেন তো। হুম। হ্যাঁ দাদা। হ্যাঁ, জি স্যার। দেখছেন। সো এইটাই হচ্ছে স্যার গিয়ে, তাহলে স্যার দাঁড়ান মানে দাঁড়ান আমরা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কথা আমার মাথা গরম করেন না, ঠিক আছে? ঠান্ডা মাথা ডেলিভার করছি লেকচার, ঠান্ডা মাথায় করতে দেন। যখন বলবো বসে থাকলে বলুন, তখন বলবেন, ঠিক আছে? তাহলে এইবার দেখেন, এই যে জিনিসটা, এটা কেন একটা আর্গুমেন্ট রাইটিং এর একটা সুন্দর বিগিনিং, এটা প্রমাণ করতে হবে। কারণ আমরা একটা কথা বলেছিলাম যে যে কোনো রাইটিং এর একটা ধাঁচ থাকে। সেই ধাঁচ বুঝবেন কিভাবে? তার ওয়ার্ড সিলেকশন দেখে। যেমন এই ধরেন, আমি একটা ওয়ার্ড লিখছি কি স্টেটমেন্ট, আমি একটা ওয়ার্ড লিখছি কি ক্লেইমস, আমি একটা ওয়ার্ড লিখছি কি স্টেটেড ইন দিস ওয়ে, আর্গুমেন্ট, ফেইলস, পাইভোটাল ফ্যাক্টরস, কনসিডারেশন, এভিডেন্স, সাবস্টেন্সিয়েটেড, ব্ল্যাঙ্কেট অ্যাসারশন, কনক্লুশন, ফ্যালাসিয়াস, ওপেন ফর ডিবেট। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, এই শুধু ইন্ট্রো দেখেই আপনাকে একটা ভালো মার্ক দেওয়ার জন্য স্যার রেডি হয়ে যাবে। একেবারে ডিফারেন্ট একটা প্রেজেন্টেশন, ঠিক আছে? ওকে, সো আমরা যে 6টা প্যারাগ্রাফ লিখব, তার মধ্যে বেসিক্যালি আমরা একটা প্যারাগ্রাফ লিখলাম আজকে, ঠিক আছে? তো এখন একটা প্যারাগ্রাফ লিখলাম, ঠিক আছে, বুঝলাম। আমাকে এখন এইটা ক্লিয়ার করেন যে স্টেটেড ইন দিস ওয়ে, এই জিনিসটাকে আপনি কি নামে ডাকবেন? এই অংশটাকে বাক্যের বলেন। অ্যাজাম্পশন কে বোঝানোর জন্য। যা বাবা, কিসের মধ্যে কি আমি বলছি? গ্রামাটিক্যালটাকে, হ্যাঁ একজন বলছেন, বলেন, কারেক্ট বলছেন তো, বলেন। পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপিয়াল ফ্রেজ, এটা কার পাস্ট পার্টিসিপিয়াল ফ্রেজ বলেন তো একটু ভাইয়া? দা আর্গুমেন্টেড। এখানে এটা যখন অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ছিল, কি ছিল? দ্য আর্গুমেন্ট হুইচ ইজ স্টেটেড ইন দিস ওয়ে। হুইচ কেটেছি বা দ্যাট কেটেছি, তারপর ইজ কেটেছি, তারপর স্টেটেড ইন দিস ওয়েতে লিখেছি। কথা কি ঠিক আছে না ভুল আছে বলেন তো একটু আমাকে। ঠিক আছে, তার মানে কি, যা যা পড়িয়েছিলাম তা তাই আবার এখানে আছে। এখানে একটা পাস্ট পার্টিসিপিয়াল আনছি, তারপরে এখানে যেমন দ্যাট দিয়ে একটা নাউন ক্লজ আনছি। দেখেন রাইটিং এর ভ্যারিয়েশন গুলো বুঝেন, ঠিক আছে? এখানে দ্যাট দিয়ে নাউন ক্লজ এনেছি, তারপর আবার এখানে ফর হুইচ দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ এনেছি, যদিও ফর হুইচ আপনাদের পড়াই নেই, এখনো পড়াবো সামনের দিনে, ঠিক আছে? তারপরে এখানে দেখেন এই যে দ্যাট আর নট সাবস্টেন্সিয়েটেড দিয়ে একটা অ্যাডজেক্টিভ ক্লজ এনেছি। তারপরে যেমন ধরেন এই যে কি বলে যে, আপনি মনে করেন যে দেয়ার ফর লিখছেন না, তো একটা কাজ করেন, একটা মজার জিনিস শিখাই দিই, দেখেন। আপনি এখানে দেয়ার ফরটাকে এখানে না লিখে প্রথমে লেখেন দা কনক্লুশন, লিখে তারপর একটা কমা দিয়ে লেখেন দেয়ার ফর। মোদ্দা কথা টিচারকে বুঝাইতে হবে, তারপর আবার কমা দিয়ে দেন যে স্যার আমরা কিন্তু সুমন ভাইয়ের ছাত্র, পড়াশোনা করে আসছি। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? হ্যালো, ঠিক বলছি। ঠিক। আচ্ছা, এবার যে আপু যাকে আমি থামাই দিছিলাম, উনি আমাকে বলেন যে কি বুঝেন নাই, শুনতেছে, বলেন। স্যার আমরা যে কোনো আর্গুমেন্ট আসলেই এই যে 2 3 এটা হচ্ছে করবো তাই তো, মানে ফিক্স রাখবো আর প্রথম লাইনটা শুধু প্যারাফ্রেজ করে দিব এরকম। হ্যাঁ, আপনি কিন্তু অনেক চালাক, আপনি খুব মানে চালাকি করে করে জিনিসগুলো পার পেতে চান। হ্যাঁ, আমি আপনার জন্য একটা ব্যাগ নিয়ে না স্যার চলে আমি আসছি। স্যার মানে এইসব কারণে কথা রিটেনে ফেল বলতেছি, করতে চাইতেছিল দাঁড়ান এই কথা জন্য। বলতেছি। সরি স্যার, আপনি আমি খুব দুর্দান্ত যখন চালাক, এটা ভালো, এটা খারাপ না, তবে এটা একটা অ্যাডভান্টেজ আছে, আবার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। মনে রাখবেন, শেখার সময় শিখতে হবে বোকার মতো, বলদের মতো, গাধার মতো। প্রয়োগ করার সময় প্রয়োগ করতে হবে শিয়ালের মতন। কিন্তু আমাদের দেশের ছেলে মেয়েরা যারা একটু মেধাবী, তারা কি করে দেখছি কি, শেখার সময় খুব চালাকি করে শিখে, তারপর প্রয়োগ করতে গিয়ে ঝামেলায় পড়ে যায়। যদিও এটা জেনারেলাইজ করে বলা, এটা বলা ঠিক না, তারপর বললাম। তো আপনার দুই একটা কথাবার্তা আমার এরকম মনে হয়েছে, আপনি দুর্দান্ত চালাক, আপনি খুব টেকনিক্যালি মানে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলতেছেন এবং জিনিসটাকে বাইপাস করতে যাচ্ছেন। না স্যার, মানে অনেকগুলা রিটেন দাঁড়ান ফেল দাঁড়ান, করে বলুন অবস্থা ভাইয়া, খারাপ স্যার। 14-15 বছর ধরে সরি। পড়াই তো, মানুষের সাথে কথা বলে বুঝতে পারি অনেক কিছু, ঠিক আছে? অতএব আর্গুমেন্ট এখানে খণ্ডন করে লাভ নাই, হ্যাঁ। সো ঠান্ডাভাবে বুঝবেন। কারণটা হচ্ছে গিয়ে কি, কারণটা হচ্ছে 2 নম্বর এবং 3 নম্বর পয়েন্ট আপনি যখন মুখস্থ করে ফেলবেন, এই ক্লাসটা করবে 5200 জন লোক একসাথে আমার এই ব্যাচে ভর্তি। তাহলে
5,200 লোক যদি একই লাইন লিখে তাহলে এটার কিন্তু স্পেশাল থাকবে না। এটা জাস্ট আমি আমার একটা ফরম্যাট দেখাইলাম। এরপর আপনাদেরকে আমি 20টা আর্গুমেন্ট রাইটিং দিয়ে দেব, যেখান থেকে আপনাদের কাজ হবে হচ্ছে নিজের মতন করে 2 নাম্বার এবং 3 নাম্বার সেন্টেন্সকে এডিট করে নেওয়া। আমাকে মেইল করবেন, আমি দেখব। কারণ ওইটা আবার আমি কাউকে বলবো না যে ওই মেয়েটা না আমাকে এইটা দিছে এই স্ট্রাকচার হিসেবে, ওই ছেলেটা না আমাকে এটা দিছে। ওটা হিডেন থাকবে, ওইটা একান্তই আপনার থাকবে। সো এত দ্রুত ডিসিশনে পৌঁছাবেন না, ঠান্ডা মাথায় শিখেন, যেটুকু পড়াচ্ছি ওইটুকুই বুঝেন, এর বেশি চিন্তা ভাবনা করার দরকার নাই। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম সবাই আজকে। আচ্ছা, হ্যাঁ যাক। দাদা। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে অনেক ক্ষেত্রেই দেখা যায় অপিনিয়ন বেসড কোশ্চেন চলে আসে এবং আমরা অপিনিয়নের সাথে আর্গুমেন্ট মিলাই ফেলি। বাট মাথায় রাখবো, অপিনিয়ন এবং আর্গুমেন্ট দুইটা দুই রকম। অপিনিয়ন ভিত্তিক রাইটিং কিভাবে লিখতে হয় ওইটা আমরা যখন অপিনিয়ন ভিত্তিক রাইটিং লিখবো তখন দেখবো। বাট আর্গুমেন্টের ক্ষেত্রে প্রথমেই আপনাকে গিভেন ফ্যাক্ট এবং কনক্লুশন বুঝে অ্যাজাম্পশনটা ধরতে হবে। তারপর 6টা প্যারাগ্রাফের মধ্যে সেন্টেন্সকে অ্যানালাইসিস করে 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 সলভ করতে হবে, ঠিক আছে? তো এই জায়গাটাতে এসে আপনার তাহলে কাজ কি, যে 6টা প্যারাগ্রাফ আছে সেটাকে বুঝে বুঝে লিখতে শিখা। তো আজকে আমরা এখানে এই 1 নম্বর প্যারাগ্রাফটা দিয়েই শেষ করে দিলাম, ঠিক আছে? সো এই পর্যন্তই থাকবে আজকে ক্লাস। নেক্সট ক্লাসে আমরা ধুমধাম করে একদম 5টা প্যারাগ্রাফ পড়ে আর্গুমেন্ট রাইটিংটা শেষ করব। এর পরের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে ওপেন প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে আমার ক্লাসগুলোর সবচেয়ে বড় আকর্ষণ, আপনাদেরকে ওপেন প্ল্যাটফর্ম দেওয়া হবে। আপনারা র্যান্ডমলি 2-4টা টপিক সিলেক্ট করে রাখবেন, আমাকে বলবেন না, বললে তো আমি জেনেই গেলাম। আপনারা ক্লাস টাইমে দিবেন যে ভাই এই আর্গুমেন্টটা লিখে, দয়া করে অপিনিয়ন আবার দিয়ে দিন না। তো প্রথম যে আর্গুমেন্ট কোশ্চেনটা আমি পাবো ওই কোশ্চেনটাই আমি ওই দিন ইনস্ট্যান্ট লাইভে রেখে রেকর্ডিং অন করে আমি লিখাবো। কিভাবে আমি এক্সাম হলে লিখি, এবং এটা একমাত্র আমিই করি, ঠিক আছে? এটার জন্য আমাকে অনেকে চেনে যে উনি লাইভে একদম লিখে লিখে পড়ায়। সো গেট রেডি। এবং এই মিন টাইমে যারা নতুন জয়েন করছেন ওদেরকে আমি বলবো যে ওই যে বললাম এপ্রিলের 27 তারিখের যে ইটা দেওয়া আছে, পোস্ট করা আছে, ওইখান থেকে সিরিয়ালি সমস্ত ক্লাস শেষ করে ফেলেন এই ঈদের বন্ধে। এই ঈদের কোরবানির ঈদে শুধুমাত্র এই যে কি বলে কোরবানি দিয়েন না, আপনার বেকারত্বকে এবার কোরবানি দিয়ে দেন, ঠিক আছে নাকি? জি দাদা। এবার বেকারত্বকেও কোরবানি দিয়ে দেন, যেন নেক্সট ঈদে নিজের টাকা দিয়ে কোরবানি দিতে পারেন, নাকি? ইনশাল্লাহ দাদা। ইনশাল্লাহ। ওকে, স্যার তাহলে কয়টার মধ্যে ক্লাস হয়েছে? স্যার একটা আজকে কোশ্চেন ছিল। আজকে সহ 16টা। হ্যাঁ আপনার ভাইয়া বলেন। হ্যাঁ বলেন বলেন। প্রিভিয়াস ক্লাসগুলো আমি কিছু মিস করেছি, করতে পারি না আমি, মানে একটা আসলে বলতে চাচ্ছিল না। তো ওগুলা কি আবার ডাউনলোড করতে পারবো আমি কোনো সময়? ডাউনলোড অবশ্যই করতে পারে, আমি ডাউনলোড লিংক 1 বছর ওপেন রাখবো। এটা টাকা দিয়ে কেনা আপনাদের জন্য 1 বছরে, ঠিক আছে? 1 বছরের মধ্যে এনি টাইম ডাউনলোড করতে পারবেন, কিন্তু মাথায় রাখবেন 1 বছর পরে পাবেন না, ঠিক আছে? আর সেকেন্ড থিং, কোনোভাবে লাফালাফি করবেন না, প্রত্যেকটা ক্লাস ধরে 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 আগাবেন, ঠিক আছে? যেন আপনি ঈদের বন্ধ যেহেতু পেয়ে গেলেন, মিন টাইম এগুলো শেষ করে ফেলবেন, শেষ করেই মাঠে নেমে যাবেন যে এরবারে স্যার আমি আমি এর জন্য সুন্দর কি করছি। চাচ্ছিলাম যে এই বন্ধের মধ্যে ক্লাসগুলো আমি হ্যাঁ শেষ হ্যাঁ, করে করে ফেলবো। ফেলেন করে ফেলেন। এবং স্যার এইটুকু এই যে করে গেল 5-6 তারিখে আপনার অনেক কাজে লাগবে ভাই, ঠিক আছে? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা। জি স্যার। স্যার এই যে ক্লাস লেকচার যে ফাইলস লিখে একটা পোস্ট দিছেন না, হুম লেকচার 1 2 3 হুম হুম সাজিয়ে, হুম হুম। এটাতে ঢুকে কি ডাউনলোড করতে হবে নাকি সরাসরি আমি দেখতে পারবো ভাই ভিডিও? পুরো ব্যাপারটা আপনার, আপনি ডাউনলোড করেও পড়তে পারেন, দেখে দেখেও পড়তে পারেন, টোটালি বিষয়টা আপ দাদা টু একটা ইউ। প্রশ্ন ছিল। জি বলেন আপু বলেন। দাদা, আপনি একটা বইয়ের কথা বলছিলেন আপনার, তো এই বইটা কি, মানে এই বইটা সম্পর্কে একটু জানতে চাই, আমি আমার একদম বইটা নতুন। সম্পর্কে কিচ্ছু জানতে হবে না ভাই, বইয়ে যা আছে এই আপনাদের আমি গল্প করে করে পড়াচ্ছি, বইয়ে তাই পড়ার দেওয়া আছে, বই কিনতেও হবে না, কিচ্ছু করতে হবে না, পিডিএফ দিয়ে দিয়েছি, পিডিএফ দেখে মিলাই দেখেন, সেম জিনিস পড়াইছে আপনাদেরকে, একদম সেম। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম দাদা আসসালাম। বইটা একটু মানে পেতে চাচ্ছে আর কি, পিডিএফ ছাড়াও বইয়ের মানে পিডিএফ তো বইটা পেলে। গ্রুপেই দেওয়া আছে রে ভাই, একটু না ফিচার পোস্টটা পিডিএফটা না, দেখেন স্যার না। পিডিএফটা না, মানে আপনার হার্ড স্যার কপিটা যদি নিতে চাই কিভাবে নিব হার্ড ওটা একটু কপি যদি। এখন নিয়েন না কেউ, আমি অনুরোধ করছি হাতে পায়ে ধরে, শোনেন, আপনারা কিনলে তো আমার লাভ, তাই না? এখন নিয়েন না, অক্টোবরের পরে আমি একটা নতুন এডিশন দেবো, শুধু গ্রামারগুলোকে রেখে সুন্দর করে ছোট্ট করে বইটা বের করবো, তখন আপনি কালেকশন করে রাখেন, ঠিক আছে, শেখার জন্য। ওকে।
স্যার আপনার একটা ভোকাবুলারি বইয়ের পোস্ট দেখলাম, সফট কপি দিছেন, ওইটা কি হার্ড কপি নিতে ওটা পারবো? এখন ওটাও দরকার নাই, ওটা সফট কপিটা আমি এডিট করতেছি, এডিট করে দিয়ে দেবো, নিয়ে নিন সব। আমি তো সব পিডিএফ দিয়ে দিচ্ছি ভাই, আপনি কেন স্যার টাকা আমার খাচ্ছেন? একটা বিষয় আপনাদের মানে অনেক টাকা জানার পিডিএফ হলে ছিল। আমার, করার চাইতে হার্ড শুনুন কপি শুনুন, ভালো লাগে, আপনাদের আর অনেক টাকা আপনার থাকলে, বইটা অনেক শুনেন, সুন্দর। আপনাদের অনেক টাকা থাকলে আমাকে, আমি বিকাশ নাম্বার দিয়ে আমাকে পাঠান, আমার টাকা পয়সার অভাব আছে, ঠিক আছে? দাদা দাদা একটা ঈদের প্রশ্ন বন্ধ করতে আমার পারি? একটা বিষয় বলেন একটু কি জানার প্রশ্ন? ছিল স্যার। হ্যাঁ বলেন, স্যার বলবো? বলেন বলেন, শুনছি। স্যার সিনিয়র অফিসার গত যে রিটেন পরীক্ষা ওটাতে হেডিং দিয়ে এরকম আসছে যে আর্গু ফর অ্যান্ড এগেইনস্ট অন দি ফলোইং ইস্যুজ ইন ইংলিশ। তারপরে হ্যাঁ যে টপিকগুলো দিল একটা ছিল হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন অফ বাংলাদেশ ইন 2026। হ্যাঁ স্যার হ্যাঁ। আপনার আলোচনা থেকে যদি বলি এখানে তো তারা কোনো না কনক্লুশনে না যায়নি, না, দাঁড়ান তাহলে দাঁড়ান এই দাঁড়ান দাঁড়ান, এই যে কথা এখানে শেখার বলতে হবে না, বুঝতে পারছি কি বলবেন। ওই শোনেন, এই আর্গিউ ওয়ার্ডটা আছে দেখাই আপনি মনে করছেন যে আর্গুমেন্ট কিনা, ঠিক আছে? প্রথম মানে আমাদের যে কনফিউশনটা ডিরাইভ করলো। আপনি জি জি মনে রাখবেন, একটা আর্গুমেন্ট রাইটিং হতে গেলে গিভেন ফ্যাক্ট এন্ড কনক্লুশন লাগবে। যখনই দেখবেন স্টেটমেন্ট দিয়ে বলবে আর্গিউ ফর অর এগেনস্ট, রাইট ফর অর এগেনস্ট, এর মানে হচ্ছে যে এটার প্রোজ এন্ড কোনস গুলো লিখো, এটার সমর্থনে কি আছে লিখো, এগেনস্টে কি আছে লিখো। এগুলো কিন্তু আর্গুমেন্ট রাইটিং না। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। আপনি একটু অনলাইনে সার্চ করবেন যে গিভ মি সাম টেমপ্লেট অফ জিমেট এক্সামস আর্গুমেন্ট রাইটিং বা অ্যানালিটিক্যাল রাইটিং, দেখবেন ওদের প্রশ্নগুলো কিরকম হয়। এবং বাংলাদেশে এখন পর্যন্ত এই ধরনের প্রশ্ন খুব কমই আসছে। যেমন আমাদের যখন এডিতে পরীক্ষা দিলাম, আমি যেই ব্যাচে টিকলাম 22 ব্যাচ, ওটা পরীক্ষা হয়েছিল 21 সালের নভেম্বরের দিকে মনে হয়, ওইখানে একটা সুন্দর প্রশ্ন আসছিল আর্গুমেন্ট রাইটিং এর 35 মার্কের, ঠিক আছে? ওকে। তো এই আইবিএ তে মাঝে মাঝে আসে, এছাড়া অন্য কোথাও খুব একটা আসে না, সাধারণত অপিনিয়নটাই আসে। কিন্তু এবার যেহেতু এটা আর্গুমেন্ট একটু বেশি হাইলাইট করা হয়েছে, ধারণা করা হচ্ছে যে আসলেও আসতে পারে, ঠিক আছে? ওকে, ওটা কিন্তু আর্গুমেন্ট না, ওটা স্যার বেসিক্যালি কাইন্ড তাহলে অফ, ওটা সাপোর্ট এবং এগেইনস্টে লেখা, আর কিছুই না, বা সুবিধা সুবিধা লেখার কিছুই না। ওটা কি অনেকটা ওপিনিয়ন বেসড হয়ে গেল অপিনিয়ন তাহলে স্যার? বেসড, হ্যাঁ এক্স্যাক্টলি অপিনিয়ন, আমি বলবো এটাকে অপিনিয়ন বলবো, ঠিক আছে? দাদা একটা ওকে প্রশ্ন স্যার। ছিল। আর কোনো প্রশ্ন নেওয়া হবে না, যিনি বলছেন প্রশ্ন ছিল, এটাই শেষ প্রশ্ন, বলেন। দাদা আমাদের গ্রামারের পোর্শন কি শেষ? না না, গ্রামারের পোর্শন শেষ না ভাই। আপনাদের গ্রামারের পোর্শন আমি 3 ভাগের 2 ভাগ দিয়েছি, আরো 5টা 6টা ক্লাস পাবেন। মানে নাউন ক্লজটা কি কমপ্লিট দাদা, নাকি হ্যাঁ, নাউন ক্লজ নাউন আরো ক্লজ, ক্লাস হ্যাঁ। হবে? আমরা প্রথমে বলেছিলাম যে 3টা ক্লজ কমপ্লিট করে নিব, 3টা ক্লজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? ওকে। ওকে দাদা। এর জন্যই পাজল ক্লাস নিলাম 3টা, আর রেকর্ড দিয়েছি 5টা, মোট 8টা আপনি পড়লেন, একটা সেট হলো। এখন আর্গুমেন্ট রাইটিংটা দেখাই দেবো 3টা বা 4টা ক্লাসে, একটা সেট হবে, ঠিক আছে? তারপর অপিনিয়নটা দেখাবে, একটা সেট হবে। তারপর গ্রামারের দিকে আবার যাব, কারণ এগুলো দেখাচ্ছি কারণ সামনে পরীক্ষা আসবে, এই কারণে একদম গুছানো থাকবে প্রত্যেকটা লেকচার। ক্লজ ধরেছি, ক্লজ শেষ করেছি, পাজল ধরেছি, পাজল শেষ করেছি, আর্গুমেন্ট ধরেছি, আর্গুমেন্ট শেষ করবে, এইভাবে চলবে সবকিছু গোছানো, ঠিক আছে? শুধু মাথায় রাখবেন, রবিবার থেকে বৃহস্পতিবার রাত 9টা 30-এ ক্লাস করতে হবে, বাকি সবকিছু গোছানোর কাজ আমার। যখন কোর্স শেষ হবে তখন আপনাকে আমি সমস্ত লিঙ্ক একসাথে করে একটা পোস্ট দিব, যে দেখেন 80টা ক্লাসে যা পড়াবো বলেছিলাম আর তা পড়ানো হয়েছে কিনা, ঠিক আছে? দ্যাটস ইট। আমি বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আর ক্লাস বন্ধ করে দেওয়া হলো আপনাদেরকে 5-6 দিনের জন্য। এটা তারেক ভাই পোস্ট করে জানাই দিবে আপনাদেরকে আজকে রাতে, ঠিক আছে? গুড নাইট সবাইকে, and সবার ঈদ ভালো কাটুক, যাত্রা ভালো হোক।